এমনিতে আমাদের সময় থেকে যে একটা জাঁকজমকপূর্ণ ছিল, কিন্তু তারপরে অনেকে কমার্স আর করতে চাইছে। তার কারণ হচ্ছে কমার্সের নিয়োগ কম, আমাদের এখানে ইন্ডাস্ট্রি সেভাবে নেই। কিন্তু ইদানিং ছাত্রছাত্রীরা সাধারণত চার্টার্ড অ্যাকাউন্ট এই কোর্সটা সেখানের মধ্যে তারা পড়তে চাইছে। মেবি যে ইউনিভার্সিটি, আমরা সেই ইউনিভার্সিটিতেই তার ব্যবস্থা করার মতো সুযোগ সেখানে আছে। কিন্তু মেবি ইউনিভার্সিটি 2016 সালে অগাস্ট মাসে তার জয়যাত্রা সেখানে শুরু হয়েছিল 6টি বিষয় নিয়ে। কিন্তু তার অগ্রগতি যেটা, 2 জন সহযোগী অধ্যাপক আর 4 জন সহকারী অধ্যাপক, 8 বছর পর্যন্ত সেখানের মধ্যে কোনো নিয়োগ সেখানের মধ্যে হচ্ছে না, এবং সেখানের মধ্যে দেখা যাচ্ছে যে অনেক শিক্ষক এর মধ্যে তার রিটায়ারমেন্ট সেখানের মধ্যে হয়ে যাচ্ছে। এখন এই সরকারের তরফ থেকে একটা প্রস্তাব সেখানে আছে, যেমন ফিজিক্স, কেমিস্ট্রি, বেঙ্গলি এবং কম্পিউটার, এই 4টা বিষয়কে সেখানের মধ্যে অন্তর্ভুক্ত করার একটা পরিকল্পনা সেখানে আছে। তার সঙ্গে এই চার্টার্ড অ্যাকাউন্টটাও সেখানের মধ্যে যুক্ত সেখানের মধ্যে করা দরকার। কিন্তু এই বিশ্ববিদ্যালয়টি সম্পর্কে কিন্তু অনেক প্রশ্ন মানুষের মধ্যে সেখানে তৈরি হয়েছে। আমরা দেখেছি এর মধ্যে যে উপাচার্য সেখানে, তিনি তার রিটায়ারমেন্টে যাওয়ার সময় হয়ে গেছে, সময় খুবই কম। কিন্তু এই 3 মাসের মধ্যে কোনো ইন্টারভিউ কিন্তু তিনি কল করতে পারেন না, কিন্তু যেগুলো নিয়ে আজকে বিতর্ক সেখানে আসে। কিন্তু দেখা গেল যে তিনি একটা ইন্টারভিউ কল করলেন, যে ইন্টারভিউটি নিয়ে সবচেয়ে বেশি বিতর্ক বাজারের মধ্যে সেখানে এসেছে, পিএইচডি ডিগ্রি পাইয়ে দিচ্ছেন। এই ধরনের অভিযোগগুলো ওনাদের সম্পর্কে সেখানের মধ্যে এসেছে। কাজে এই ইউনিভার্সিটির আন্ডারে ল কলেজ, ইউনিভার্সিটির আন্ডারে এমবিবি কলেজ, বিবিএম কলেজ, এই 3টা কলেজ সেখানের মধ্যে রয়েছে। সব জায়গাতেই সেই ঘাটতিগুলো সেখানে আছে। ঠিক মতো সময় মতো পরীক্ষা নিতে পারছে না, শিক্ষক স্বল্পতা সেখানে কম, ঠিকভাবে খাতাটা সময় মতো কাটতে পারছে না। কাজে এই ধরনের সমস্যাগুলো সেখানে আছে। আমরা এটা অনুরোধ করব যে এই এমবিবি বিশ্ববিদ্যালয়টা সম্পর্কে উচ্চশিক্ষা দপ্তর আমাদের একমাত্র ইউনিভার্সিটি, সরকারি ইউনিভার্সিটি, কাজে এই সম্পর্কে সরকারের আরো বেশি তত্ত্বাবধান সেখানের মধ্যে দরকার। তৎসঙ্গে যেটা 25টা আমাদের কলেজ, উচ্চশিক্ষা প্রতিষ্ঠান, এর মধ্যে 16টা কলেজে কোনো অধ্যাপক সেখানে বসেন। নেই তাহলে আপনার কই? উনি তো বলে প্রফেসর নাই, প্রিন্সিপাল ইন্টারভিউ রেখেছেন। আপনার কোশ্চেন ছিল বাণিজ্য বিভাগের ছাত্রছাত্রীদের চার্টার অ্যাকাউন্ট করতে চালু পরিকল্পনা গ্রহণ করেছে। মুখ্যমন্ত্রী উত্তর দিয়ে দিয়েছেন, মুখ্যমন্ত্রী উত্তর দিয়েছেন নাই, চার্টার অ্যাকাউন্ট হবে না, এবার ওর পরিকল্পনা নেই। এরপরে যেটা বললে যে পরীক্ষা হচ্ছে না, তিনি 3 মাসের মধ্যে রিটায়ারমেন্টে যাবেন, অন্যান্য কোর্স চালু হচ্ছে না। ওই ইউনিভার্সিটির বেশ কিছু সমস্যা ঘোটালা সম্পর্কে আমি বললাম, বলবেন না মুখ্যমন্ত্রী? কোর্সটা চালু হবে কিনা, সেই কলেজটার অবস্থা বললাম। যে কোনো বিশ্ববিদ্যালয় কলেজে এই ধরনের কোর্স যদি চালু করতে হয়, তাহলে ইউজিসির যে অনুমোদন তো লাগে, তাছাড়াও ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্টস অফ ইন্ডিয়া অর্থাৎ ICAI, তার অনুমোদন অবশ্যই প্রয়োজন। আর আপনার অবগতির জন্য জানাচ্ছি যে এই কোর্স কিন্তু 5 বছরের কোর্স, কিন্তু 5 বছরের। আপনারাই কিন্তু এমবিবি ইউনিভার্সিটি, আপনাদের সময় কিন্তু সেটা শুরু হয়েছে। ইনফ্রাস্ট্রাকচার কিছুই ছিল না বলতে গেলে, আমরা কিন্তু আস্তে আস্তে করে ইনফ্রাস্ট্রাকচার সেখানে আমরা ডেভেলপ করছি। আপনারা করেছেন, সেটা অস্বীকার করার উপায়। তো বিভিন্ন বিষয় আপনি বলেছেন, এগুলো নজরদারি আছে। এই কোর্স, যে কোর্সটার কথা আপনি বললেন যে চার্টার্ড অ্যাকাউন্টেন্ট 5 বছর, এই কোর্সে 2 রকম ভাবে ভর্তি হয়ে যায়। একটা হচ্ছে ফাউন্ডেশন রুট, আর একটা হচ্ছে ডাইরেক্ট এন্ট্রি রুট। ফাউন্ডেশন রুটে যদি যেতে হয়, তাহলে যারা উচ্চ মাধ্যমিক পাস করবে তারাই কিন্তু সেখানে, আর একটা হচ্ছে যারা ডাইরেক্ট যেতে পারবে তারা কমার্সের স্টুডেন্ট হতে হবে, 55% তাদের মার্কস থাকবে। এই হচ্ছে নিয়ম। এবং যখন তারা তখন তারা অ্যাপ্লাই করতে পারে। এখন পর্যন্ত এই ধরনের আমাদের কাছে কোনো অ্যাপ্লিকেশনও আসেনি। যদি আসে, নিশ্চয়ই আমরা এই ধরনের একটা বিভাগ খোলা যায় কিনা নিশ্চয়ই আমি সদস্য সাপ্লিমেন্টারি স্যার 2016 সালে এটা আমাদের সময় সেইটা চালু হয়েছিল, কিন্তু তার অগ্রগতি তারপরে কিন্তু হয়। মাননীয় মন্ত্রী যেখানে মধ্যে বললেন, সেখানে লাইব্রেরি সায়েন্স, ইংলিশ, ম্যাথ, পলিটিক্যাল সায়েন্স, হিস্ট্রি
আর সেলফ ফিনান্স এ দিয়ে সেখানের মধ্যে শুরু হয়েছিল 6টা সাবজেক্ট। তারপরে আসি তো 8 বছর চলে গেল। আপনার 8 বছরের মধ্যে আপনার কোশ্চেন রিলেটেড, এটাই বলছি, আপনার কোশ্চেন রিলেটেড সাপ্লিমেন্টারি কি? আপনার কোশ্চেন রিলেটেড আমি সাপ্লিমেন্টারি আমি মন্ত্রী যেটা বলেছেন আমি তার উত্তরটাই সেখানের মধ্যে বলছি। আমি সেই প্রশ্ন মন্ত্রীর উত্তরের উপর আমার স্যার উত্তর দিচ্ছে। আমি পাল্টা উত্তর প্রশ্ন, এই 8 বছরের মধ্যে একটা সাবজেক্ট বাড়েনি, 8 বছরের মধ্যে একজন প্রফেসর সেখানের মধ্যে নিয়োগ হয়নি। কাজেই ডেভেলপ করা দরকার। আমার কথা হচ্ছে হস্টার একটা ডেভেলপমেন্ট যদি না হয়, এবং এখানের মধ্যে যে সাবজেক্ট গুলোর জন্য রিকমেন্ড করা হয়েছে সেগুলো মধ্যে নেওয়া হচ্ছে না গভর্নমেন্টের কাছে, তার ডেভেলপমেন্ট হওয়া দরকার। এই প্রশ্নটাই সেখানের মধ্যে তুলছি, এবং এটা আগামী শিক্ষাবর্ষ থেকে এটা চালু হবে কিনা এটা কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী এই দপ্তরের মন্ত্রী সে কথাটা বলেন। আগামী শিক্ষাবর্ষ থেকে এটা চালু হবে কিনা এটা রাজ্যের ছাত্রছাত্রীদের ডিমান্ড। চার্টার্ড অ্যাকাউন্টটা হ্যাঁ, বলে দেন। চার্টার্ড অ্যাকাউন্ট মধ্যে বললেন একটা হচ্ছে হায়ার সেকেন্ডারি পাস করে, আরেকটা হচ্ছে কোনটা পরীক্ষাতে 50% মার্ক বলে দিলেন। আমাদের রাজ্যে এই ধরনের স্টুডেন্ট তো প্রচুর প্রচুর সংখ্যায়। আর আপনি বলতেই থাকবেন। মাননীয় সদস্য শ্রী বিনয় ভূষণ দাস মহোদয়। তোটাই তো বললাম না। মাননীয় অধ্যক্ষ মহোদয়, আমার অ্যাডমিটেড স্টার কোয়েশ্চন নাম্বার 141। কোশ্চেন নাম্বার 141 by শ্রী মাননীয় বিধায়ক বিনয় ভূষণ দাস। ইহা কি সত্য যে পানিসাগরে এসডিজেএম কোড চালু করার সিদ্ধান্ত সরকারের রয়েছে? উত্তর হ্যাঁ, পানিসাগরে এসডিজেএম কোড চালু করার সিদ্ধান্ত সরকারের রয়েছে। দুই সিদ্ধান্ত থাকলে কবে নাগাদ কোর্টের কাজ শুরু হবে? উত্তর প্রয়োজনীয় জমি জায়গা বরাদ্দের প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর কোর্ট বিল্ডিং নির্মাণের কাজ শুরু হবে। ধন্যবাদ আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়। দীর্ঘদিন ধরে এই প্রসেস চলছে। আমরা ল্যান্ড দিয়েছি। আমাদের নতুন এসডিএম অফিস চালু হওয়ার পরে পুরাতন 2 স্টোরির বিল্ডিংটা অ্যাবান্ডন অবস্থায় ছিল। এখানে দিদেন ল সেক্রেটারি 2 বার ভিজিট করেছেন। উনি আশ্বস্ত করেছেন যে এখানেই কোর্ট হবে। তারপর আমাদের অনারেবল জাস্টিস অরিন্দম লোধ মহোদয় উনিও ল সেক্রেটারিকে নিয়ে ভিজিট করে উনি পজিটিভ রেসপন্স দিয়েছেন যে বিল্ডিংটা ঠিকই আছে, একটু রেনোভেশন প্রয়োজন হবে, প্লাস এসডিজেএম এবং আপনার সিভিল জাজ জুনিয়র ডিভিশনের 2 জন জাজ থাকার মতো যে ব্যবস্থা, যেটা এটা আমরা ডাক বাংলা পিডব্লিউডি অফিস খালি করে দিয়েছি আমরা, এটাও রেনোভেট হয়ে গেছে। তাই আমার অনুরোধ থাকবে, জমি পাওয়া গেছে, বিল্ডিংও পাওয়া গেছে, সবকিছু হয়ে গেছে। তারপর আমাদের সিনিয়র আর্কিটেক্ট পিডব্লিউডি নিউ ক্যাপিটাল কমপ্লেক্স আগরতলা গত 28/8/2023 ইংরেজিতে একটা চিঠি দিয়েছিলেন। সেই অনুসারে আমাদের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার পিডব্লিউডি রিপোর্ট পাঠিয়েছেন। প্রপোজাল কনস্ট্রাকশন অফ এসডিজিএম কোর্ট এট পানিসাগর নর্থ ত্রিপুরা সাবহেড রিমডেলিং অফ এক্সিস্টিং স্ট্রাকচার রিগার্ডিং সাবমিশন অফ ড্রয়িং অফ এক্সিস্টিং স্ট্রাকচার। ল্যান্ড ডকুমেন্ট সহ সমস্ত ডিপিআর তৈরি করে অলরেডি পাঠিয়ে দেওয়া হয়েছে, সেটা 4/10/2023 ইংরেজি। এরপরে আর কোনো রেসপন্স আমরা পাচ্ছি না, এই জন্য প্রশ্নটা করতে বাধ্য হলাম। ধন্যবাদ। মাননীয় অধ্যক্ষ মহোদয়, বিষয়টা আমার আছে, বিষয়টা আমি ওনার সাথে ব্যক্তিগতভাবে একবার কথা বলেছি। এখানে এটা আমরা নিশ্চয়ই করব, এবং কতগুলো জায়গার মধ্যে যেমন নো অবজেকশন প্রদানের যে প্রক্রিয়াটা এখনো সমাপ্ত হয়নি, সেটা হলে নিশ্চয়ই আমরা করব। থ্যাংক ইউ। মাননীয় সদস্য চিরঞ্জিত দাস মহোদয়। আমার অ্যাডমিটেড কোশ্চেন স্টার কোশ্চেন নং 143। Honorable Speaker, sir, মাননীয় বিধায়ক রঞ্জিত দাস মহোদয় প্রশ্ন এনেছেন। প্রশ্ন 1, ইহা কি সত্য অমরপুর প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের অধীন আগছড়া গ্রামের শুকর ফার্মটি সম্পূর্ণ হওয়ার পরেও চালু করা হচ্ছে না? উত্তর, প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের অধীনে থাকছড়া গ্রামের শুকর ফার্মটি সম্পূর্ণ কাজ এখনো শেষ হয়নি, যেমন খামারের ভিতরে বৈদ্যুতিক আলোর ব্যবস্থা করা, খামারের রাস্তা তৈরি করা ইত্যাদি। উক্ত কাজগুলি খুব অল্প সময়ের মধ্যে সম্পন্ন করা হবে এবং অন্যান্য আনুষঙ্গিক অফিস পত্রটি
ব্যবস্থা করার মাধ্যমে শূকর পালনের কাজ শুরু করা হবে। দপ্তর ইতিমধ্যে খামার চালু করার জন্য প্রয়োজনীয় সংখ্যক কর্মচারী দেওয়ার উদ্যোগ গ্রহণ করেছে। সত্য হলে তার কারণ কি? উপরের উত্তরের পরিপ্রেক্ষিতে দ্বিতীয় প্রশ্ন আসে। স্যার, সাপ্লিমেন্টারি, এই শুকর ফার্মটি প্রায় 5 বছর আগে এটা নির্মাণ হয়েছে। দীর্ঘ সময় পর্যন্ত মাঝে সেটা বিদ্যুতের সংস্থানের ব্যবস্থা ছিল না, মন্ত্রীমশাই যেটা বলেছিলেন জলের, ইদানিং সেই জল এবং বিদ্যুতের ব্যবস্থা সেখানে নেওয়া হয়েছে। একটা দপ্তরের যদি তার পরিকাঠামো 5 বছর পার হয়ে যায়, এটা আবার মেনটেন্সের সময় আসবে, সেটা যদি চালু করা না হয়। আমি বিশেষভাবে আপনার মাধ্যমে দপ্তরের মাননীয় মন্ত্রী মহাশয়কে এবং দপ্তরে যারা আধিকারিক রয়েছেন তাদের এই বিষয়ে আগ্রহ কম রয়েছে। এটা আরো একবার এই বিধানসভাতে আমি উত্থাপন করেছি। ওই সময় বলেছে যে ইমিডিয়েট সেটা চালু করা হবে, কিন্তু দীর্ঘ সময় অতিবাহিত হওয়ার পরও এই পাম্পটি চালু করা হচ্ছে না। আমি আপনার মাধ্যমে মাননীয় মন্ত্রী মহাশয় দৃষ্টি আকর্ষণ করছি যে এই পাম্পটির পাশে আমাদের থাকছড়া একটি গ্রাম পঞ্চায়েত রয়েছে। এবার এই পঞ্চায়েতটি সম্পূর্ণ মহিলাদের দ্বারা পরিচালিত, প্রধান উপপ্রধান মহিলা, 7 যে 9 জন মেম্বার মহিলা, সিআরএস মহিলা এবং পঞ্চায়েত সেক্রেটারি মহিলা, পঞ্চায়েত সমিতি সদস্য মহিলা। তো আমার প্রস্তাব থাকবে যাতে ওই পঞ্চায়েতকে এই ফান্ডটা হস্তান্তর করা হয়, তাহলে মাতৃশক্তিরা উৎসাহিত হবে, অর্থাৎ মহিলাদের দ্বারা এই ফান্ডটি যাতে পরিচালিত। আমি মাননীয় মন্ত্রী আপনার মাধ্যমে মন্ত্রীকে রিকোয়েস্ট করবো দপ্তরে যারা আধিকারিক রয়েছে যাতে ওই পঞ্চায়েতকে দিলে পরে, এবং প্রাণী সম্পদ বিকাশ দপ্তর থেকে ডাক্তাররা সেটাকে তার স্বাস্থ্য পরীক্ষা করবে, তাদেরকে ট্রেনিং দেবে, এতে মহিলারা কাজের একটা উৎসাহিত হবে এবং সেটা অন্তত পক্ষে পরিচালনার ক্ষেত্রে সহায়ক ভূমিকা নেবে এবং মহিলারা সে কাজের সঙ্গে যুক্ত হতে পারবে, যাতে ইমিডিয়েট সেটাকে মহিলাদের বা পঞ্চায়েতকে হস্তান্তর করা হবে। সাপ্লিমেন্টারি হিসাবে মাননীয় মন্ত্রীকে মাননীয় তাড়াতাড়ি বলুন। হ্যাঁ। টাইমটা সেটা বলুন। 1 মিনিট স্যার, আপনার মাধ্যমে মাননীয় মন্ত্রীকে আমি অনুরোধ করতে চাই যে আর কে নগর এবং দেবীপুর দুইটার মধ্যে প্রচুর জমিন আছে, কিন্তু এগুলো জঙ্গল হয়ে পড়ে আছে। এটা অতি সত্বর সঠিকভাবে এইগুলি জমিগুলি এবং বেদখল হয়ে যাচ্ছে, এগুলি কাজ করবেন কি? এটা আমার প্রশ্ন। মাননীয় মন্ত্রী মহোদয়। অনারেবল স্পিকার স্যার, মাননীয় বিধায়ক রঞ্জিত দাস মহোদয় ওনার সাপ্লিমেন্টারিতে যেটা উল্লেখ করেছেন এটা অনেকটাই সত্য। আমার যদি এর আগে যেটা তিনি বলেছেন যে প্রশ্ন এনেছেন তখন হয়তো আমি ছিলাম না মন্ত্রী হিসাবে দপ্তরে। আমার মনে আছে আমি লাস্ট টাইম গোমতী জেলা যখন রিভিউ মিটিং করি তখনও বিষয়টা রিজ হয়েছিল এবং সেই অনুযায়ী আমরা ইনস্ট্রাকশন দিয়েছিলাম। এটা অস্বীকার করা যাবে না, কিছু একটা নেগলিজেন্সি সেখানে ছিল এবং যারা সেই কাজ দিয়েছে কনস্ট্রাকশন পার্ট সিভিল ওয়ার্ক করার জন্য, এই কাজটা 18-19 সাল থেকে শুরু হয়েছে প্রায় 1,60,00,000 টাকা ব্যয়ে এই গোমতী জেলার থাকছড়া শুকুর ফার্মটি করার জন্য। এবং সেখানে যে কম্পোজিশন ধরা হয়েছিল কাজের, যেমন ড্রেনেজ সিস্টেম সহ 30টি শুকুরের জন্য ফোর্ডিং শেড নির্মাণ, কাভার্ড এন্ড আনকাভার্ড, ড্রেনেজ সিস্টেম সহ 10টি পুরুষ শুকুরের জন্য বোল প্যান শেড নির্মাণ, কাভার্ড এন্ড আনকাভার্ড, রাড প্রুফ গোডাউন নির্মাণ, 2টি ম্যানিউর পিট নির্মাণ, আরসিসি ওভারহেড ট্যাঙ্ক নির্মাণ, লেবার রেস্ট। মাননীয় মন্ত্রী মহোদয়, ওইগুলো কবের মধ্যে বলে দিন। শেষ টাইম কিন্তু এটা প্রায় শেষের পথে রয়েছে। এখন আমরা ইনস্ট্রাকশন দিয়েছি আমাদের ডেপুটি ডাইরেক্টরকেও স্পেশালি এটা বলা হয়েছে যে এটা ইমিডিয়েটলি কমপ্লিট করে এটা চালিত আছে তার হাতে হস্তান্তর করার জন্য। আমি মাননীয় বিধায়ককে আশ্বস্ত করবো যেটা আগে একবার হস্তান্তর হোক, তারপর আমরা আপনার সাথে বসে আলোচনা করবো। ঠিক আছে। মাননীয় বিধায়ক রামপদ জমাতিয়া মহোদয় যে বিষয়টা রেখেছেন তা ঠিক। আমাদের আর কে নগর এবং দেবীপুর দুইটা ফার্ম রয়েছে বড় পরিমাণে, কিন্তু আপনি যেটা বলেছেন যে জায়গা খালি পড়ে আছে, এটা সত্য নয়। কারণ ওই জায়গার বেশিরভাগ জায়গা আমরা কিন্তু ফডার প্লান্টেশনের জন্য রেখেছি। কারণ আমাদের ত্রিপুরা রাজ্যে যতগুলি গভর্নমেন্ট ফার্ম রয়েছে, এই গভর্নমেন্ট ফার্মগুলিতে যে ফডার আমরা ডিস্ট্রিবিউশন করি, গ্রিন ফডার, ওইগুলি আমরা ওই সমস্ত জায়গাতে আমরা প্লান্টেশন করি। ওকে। মাননীয় সদস্যগণ, প্রশ্ন উত্তর পর্ব শেষ হলো। যে সমস্ত তারকা চিহ্নিত প্রশ্ন উত্তর মৌখিকভাবে দেওয়া সম্ভব হয়নি সেগুলো সহ তারকা চিহ্নিত প্রশ্নগুলো উত্তরপত্র সবার টেবিলে পেশ করার জন্য সংশ্লিষ্ট বিভাগীয় মাননীয় মন্ত্রীদেরকে আমি অনুরোধ করছি। স্যার, আপনার মাধ্যমে কালকে আমি দাবি করেছিলাম, আবার বলছি, মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমরা জানতে চাই, হাউস জানতে চাই, মুখ্যমন্ত্রী একটা কাজে দিল্লি গেছিলেন, খুবই ভালো এটিএস এবং এনএলএফটি
আমাদের রাজ্য থেকে অলমোস্ট নির্মূল হয়ে গেছে বলা যায়। তো দেখলাম 250 কোটি টাকার একটা তাদের রিহ্যাবের জন্য একটা প্যাকেজ এসেছে, ভেরি নাইস। আমরা জানতে ইচ্ছুক যে মানুষ 50% অফ দ্য পপুলেশন এখন ফ্লাডে এবং ধসে বিপর্যস্ত, কি সহায়তা করেছে? অ্যাডভান্স 40 কোটি দেওয়া ছাড়া, আমাদের যেটা প্রাপ্য অ্যাডভান্স দেওয়া ছাড়া আর কি প্যাকেজ এই বন্যা দুর্গতদের এবং ধসের যারা আক্রান্ত হয়েছেন, বাড়িঘর সম্পূর্ণ ছেয়ে গেছে, কি আমরা পেলাম আজকে তারিখ অব্দি? দয়া করে যে মাননীয় মুখ্যমন্ত্রী দাঁড়িয়ে একটু জানান, খুশি হব। দিল্লি থেকে দিল্লি ফেরত এসছেন, সারি নতুন কোনো খবর আমাদের জন্য থাকতে। কালকে সুদীপ বাবু আপনাকে বলেছিলাম, না এটা সোফা না না আরেকটি বলেছিলাম, গোপালবাবু একটা মিনিট, সুদীপ বাবু তো সেটা ঠিক। মাননীয় বিধায়ক সুদীপ রায় বর্মন গতকালও প্রশ্নটা উঠিয়েছিল। মাননীয় মন্ত্রী রতন লাল নাথ বলেছেন, কিন্তু আজকে যখন আমি আমার লাস্ট বক্তব্য আমি রাখবো, সেখানে আমি পুরো আমার বক্তব্য রাখবো। ওকে ফাইন। গোপালবাবু আগে বলেছিলেন, প্লিজ বলো বলো। আমি শর্টলি দিতেই একটা ব্যাপার হলো স্যার, আপনার মাধ্যমে আমি ফাইন্যান্স মিনিস্টার বা মুখ্যমন্ত্রীকে আমি বলছি যে ট্রেজারি ওয়ান বিধায়কদের আমি অনেক কমপ্লেন পেয়েছি, বিধায়ক বলেছি বা আপনার অফিস থেকে আমি খবর নিয়েছি, এবং দিনগুলি পাঠানো হয়। একজন ভদ্রলোক আছে বাদল রায়, সিএস গ্রেড 1, ট্রেজারি নাম্বার 1, ওখানে খুব ডিলে করে এবং রিটার্ন করে, হ্যাগেল করে। এটা আপনার নোটিশ নিলাম আপনার মাধ্যমে, সরকারি নোটিশ। মান্দাইতে 11 মান্দায় রশিরাম একাডেমিতে গত 1 সেপ্টেম্বর, তার 5 সেপ্টেম্বর একজন আয়ুষ দেববর্মা নামে একটা ছেলে 12 বছর 6 পরে উক্রাইনে এই করে, আমি রতন বাবু শেষ করি না, পার্সোনালি বলতে পারি স্যার, কি কিন্তু বলি আরে স্যার ব্যক্তিগত নাম নিয়ে নিয়েছে, আর বলতে পারবো না। আরে ব্যক্তিগত নাম নিয়ে বলা যায় না। আরে একজন ছাত্র আরে অফিসার কালচার কি হবে? ব্যক্তিগত নাম নিয়ে বলা যায় না স্যার। ব্যক্তিগত নামটা বাদ দিয়ে দিলাম, একজন ছাত্র। উনি কি স্যার একদিকে হাতে গলা টিপবেন, একদিকে উনি টিপবে, আমরা কি করবো? কথা বলবো না স্যার। একজন ছাত্র হুকলাইন স্কুলে, হুকলাইনে 1 সেপ্টেম্বর মান্দাইতে মারা গেছে রশিরাম একাডেমি। এই ব্যাপারে কোনো এফআইআর করা হয় নাই। বিদ্যুৎ বিভাগের সাব ডিভিশন অফিসার গিয়ে দেখে এটা সাবসিকুয়েন্টলি এটা পোস্টমর্টম করানো হয়েছে। এবং এই ব্যাপারে একটা ছেলে যে মারা গেল, আমি ভাবছিলাম, এতদিন অপেক্ষা করছিলাম 2 দিন, আমাদের মাননীয় মন্ত্রী খুব ডাইনামিক ম্যান, আমাদের অপোজিশন লিডার ছিলেন, উনি ওঠাবেন। যেহেতু এই যাই হোক, আমি বলবো এটা এই ছাত্রটা যে এই মারা গেল তাকে কি কম্পেনসেশন দেওয়া হলো এবং কি কেন ওই স্কুলটা হুকলাইনে চালু ছিল, হুইজ রেসপন্সিবল ফর দ্যাট। ঠিক আছে, ওকে ওকে, অ্যাকশন নেওয়া হবে। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। স্যার। বাবু বাবু প্লিজ একটা, ওয়েট 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 ওয়েট, জিতেন বাবু বলেছিলেন না প্লিজ। পরপর 2টি সেশনে 2টি খুবই মর্মান্তিক ঘটনা। তার মধ্যে একটা এই যে কুমারঘাটের যে রথযাত্রাতে 10 জন লোক মারা গেছে এই রথকাণ্ডে। আরেকটা হলো নটিংছড়া চা বাগান, সেখানে বিশাল অঙ্কের টাকার ঘোটালা হয়েছে, একজন অফিসার সম্ভবত সাসপেন্ড হয়েছে। এটা যখন প্রথম উঠে দ্বিতীয় অধিবেশনে মাননীয় মুখ্যমন্ত্রী শুরু করেছিলেন, নটিংছড়ার ব্যাপারে তদন্ত হবে এবং দোষী তার সাথে যারা রেকমেন্ড করেছেন তার বিরুদ্ধে অ্যাপ্রোপ্রিয়েট ব্যবস্থা নেওয়া হবে।
আর রথকান্ডের ক্ষেত্রেতেও তদন্তের মাধ্যমে সেখানে কারা কাদের গাফিলতি থেকে তাদের ইন্ধনটা হলো তাদের শাস্তির ব্যবস্থা করা হোক। এটা গেল সেশনেও মাননীয় মুখ্যমন্ত্রী বলেছিলেন তদন্ত চলছে, নিশ্চিন্ত থাকুন, ব্যবস্থা হবে। 4 মাস কত হয়ে গেছে, 6 মাস। কাজে এই দুটো ক্ষেত্রেতে তার অবস্থা কি আমি ইনস্ট্যান্টলি যদি মাননীয় মুখ্যমন্ত্রী বলতে না পারেন আজকে হাউস শেষের দিকে হলেও এই দুটোর যে স্ট্যাটাসটা কি এ কথা বললে আমরা এই হাউসের মানুষ আশ্বস্ত হব। সম্ভব আর কেউ না, শুধু সম্ভব প্লিজ। স্যার, এই হাউসকে আমি অবগত করতে চাই, এটা খুব সিরিয়াস বিষয়। বিষয়টা হচ্ছে আমাদের রাষ্ট্রের সুরক্ষার বিষয়ে। আমরা জানি বাংলাদেশের একটা ঘটনা, ওইখানে সরকারের একটা পরিবর্তনের পর একটা কি অবস্থা চলছে, ভারত বিরোধী একটা প্রবণতা আমরা দেখতে পাচ্ছি। এবং গতকালকের পত্রিকায়, চেন্দেন পত্রিকায়, আমবাসা রেল স্টেশনে বাংলাদেশে আটক। অর্থাৎ এখানে রাষ্ট্র সুরক্ষার বিষয়টা এই কারণে আসছে যে যেহেতু সেখানে ভারত বা আমাদের রাষ্ট্রকে ঘিরে একটা বিরোধীর একটা অবস্থা তুঙ্গে, কাজেই এই অবস্থাতে যদি এভাবে বাংলাদেশের নাগরিকরা আমাদের দেশে এসে ষড়যন্ত্র করবে না বা ক্ষতি করবে না তার কোনো কিন্তু একটা গ্যারান্টি নেই। তার কারণে আমি মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়ের কাছে অনুরোধ রাখবো আপনার মাধ্যমে যাতে করে এই বিষয়টা একটু নজর দেওয়া হয়। কারণ কদিন আগেই ইউপিতে, উত্তরপ্রদেশের জামিয়া হাবিবি নামে একটা মাদ্রাসা, সেখানে ভারতীয় নকল নোট তৈরি করার কারখানা ধরা পড়েছে এবং সাথে এই রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ তার বিরুদ্ধে অ্যাকশন নেওয়ার, জিহাদ ঘোষণা করার একটা দলিল কিন্তু সেখানে এসে ন্যাশনাল মিডিয়া গুলো সেগুলো কাভারেজ করেছে। তার কারণে আমি মনে করি যে আমরা যেহেতু রাষ্ট্রবাদে বিশ্বাস করি, রাষ্ট্রের সুরক্ষাটাই প্রাধান্য, কাজেই এভাবে যদি বাংলাদেশি নাগরিকরা বিনা বাধায় এখানে ঢুকে বা প্রবেশ করার একটা সুযোগ পায়, সেটা কিন্তু আমাদের জন্য খুব সিরিয়াস একটা বিষয়। কাজেই কেন্দ্র সরকারের মাধ্যমে যাতে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় তার ব্যবস্থা করেন, আমি তার আর্জি রাখছি। মাননীয় স্পিকার স্যার, একটা প্রশ্ন স্যার। না প্লিজ, সারাদিন চলতে পারেন না প্লিজ, প্লিজ প্লিজ প্লিজ, দেয়ার উইথ আস। মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় বলেছেন বিকালে উত্তর দেবেন না এখন? নোট ডাউন করেছি, পরবর্তী সময় যখন রেফারেন্স পিরিয়ড উল্লেখ্য বিষয় বিবৃতি প্রদান। মাননীয় সদস্যরা এখন সবার কার্যসূচি হলো রেফারেন্স পিরিয়ড। আজ 6টি রেফারেন্স পিরিয়ড এবং সংশ্লিষ্ট দপ্তরের ভারপ্রাপ্ত মাননীয় মন্ত্রীগণ বিবৃতিতে স্বীকৃত হয়েছিলেন। রেফারেন্স পিরিয়ডের প্রথমটি উত্থাপন করেছিলেন মাননীয় সদস্য সুদীপ রায় বর্মন মহোদয়। এখন আমি উপজাতি কল্যাণ দপ্তরের ভারপ্রাপ্ত মাননীয় মন্ত্রী অনুরোধ করছি নিম্নোক্ত বিষয়বস্তুর উপর ওনার বিবৃতি দেওয়া আছে। বিষয়বস্তুটি হলো 6টা আছে, 3টা শুধু ডিসকাস। কেন বলছি, 2 নম্বর আইটেম বিশালগড় বর্ষণ সোনামুড়া, কালকে আলোচনা হয়েছে, আমাদের মেম্বার দরকার নেই। 6 নম্বর আইটেম অলরেডি মাননীয় বলছেন, লিডার বলেছেন লে হলেই চলবে, কারণ ব্যাটার নিয়ে অনেক কথা আলোচনা হয়ে গেছে। আরেকটা হলো 4 নম্বর, এটাও কিন্তু বাদল সিং এর কথা মাননীয় মুখ্যমন্ত্রী কিন্তু কারো বলে দিয়েছে। সুতরাং 3টা ডিসকাস হয়েছে। ঠিক আছে। আর এর মধ্যে বিষয়বস্তুটি হলো regarding the progress of TRESP in 23rd tribal dominated blocks of Tripura. এক সেকেন্ড, ক্লিয়ারিফিকেশন দুটো ম্যাক্সিমাম দুটো, আর অনেকগুলো আছে ভিতরে। বলুন। না সুদীপ বাবু, না দুটো ক্লিয়ারিফিকেশন সবাই। ঠিক আছে, আপনার তো একটা ক্লিয়ারিফিকেশন কভার হয়ে যায়, ক্লিয়ার হয়ে যাবে। বলুন। বরমগোলা মিশ্র স্যার, তিনি বরমগোলা সুদীপ বর্মন নিয়ে উত্তর নদিনায় চিপস নামে একটি 14,400 কোটি টাকা বহুক্ষেত্র প্রকল্প বিশ্বব্যাংকৃত অনুমোদিত হয়েছে। 1 মার্চ 2024 বিশ্বব্যাংকের সাথে 3 চুক্তি স্বাক্ষরিত হয়। উল্লেখিত লোন সম্পর্কিত চুক্তি কার্যকর হয় 20 মার্চ 2024 তারিখ থেকে। এই প্রজেক্টের মেয়াদ 6 বছর।
এই প্রকল্পের মূল উদ্দেশ্য হলো ত্রিপুরার 8টি জেলা জুড়ে 23টি জনজাতি অধ্যুষিত ব্লকের জীবিকার সুযোগ বৃদ্ধির জন্য প্রয়োজনীয় পরিকাঠামো নির্মাণ ও দক্ষতা বৃদ্ধির সুযোগ তৈরি করা, শিক্ষার গুণগত মান নিশ্চিত করা, জনজাতীয় এলাকায় সড়ক পরিষেবা উন্নয়ন করা। এই ব্লকগুলি হলো রূপাইছড়ি, শিলাছড়ি, বরবুক, পম্পিনগর, কিল্লা, জম্পুজলা, পদ্মবিল, কুলাশিকর, মুঙ্গিয়াকামি, বেলবাড়ি, লেপুঙ্গা, হাজামারা, মান্দাই, জম্পুহিল, তামসরা, লালজুড়ি, রসদা, রৈসাবাড়ি, শাহমনু, গঙ্গানগর, ডুম্বুরনগর, মনু, বেচারথল। এর মধ্যে রয়েছে 12টি এক্সপ্রেশনাল ব্লক। এই প্রকল্পের মূল 3টি প্রধান উদ্দেশ্য: 1 নম্বর, জীবিকার মান উন্নয়ন, যার জন্য মূলত কাজ করবে ত্রিপুরা গ্রামীণ জীবিকা মিশন TRLM, প্রাণী সম্পদ বিকাশ দপ্তর, মৎস্য দপ্তর, কৃষি ও কৃষক কল্যাণ দপ্তর। 2 নম্বর, NRLB। এই প্রকল্পের মোট বাস্তবায়িত অর্থের পরিমাণ 1,400 কোটি টাকা। প্রস্তাবিত অর্থের 80% অর্থাৎ 1,120 কোটি টাকা বিশ্ব ব্যাংক ঋণ হিসেবে দেবে এবং 20% অর্থাৎ 280 কোটি টাকা রাজ্য সরকারের অর্থায়ন প্রকল্পতে রূপায়িত হবে। এই প্রকল্পটির নোডাল দপ্তর হলো জনজাতি কল্যাণ দপ্তর। চিফ অপারেটিং অফিসার বিভিন্ন ক্ষেত্রে স্পেশালিস্টদের নিয়ে একটি প্রজেক্ট ম্যানেজমেন্ট ইউনিট তৈরি করা হয়েছে। 5টি ডিস্ট্রিক্ট প্রজেক্ট ম্যানেজমেন্ট ইউনিট সহ 23টি ব্লকের প্রজেক্ট ম্যানেজমেন্ট ইউনিট স্থাপন করা হয়েছে। এছাড়া এই প্রকল্পের অধীনে ত্রিপুরা রুরাল লাইভলিহুড মিশন, কৃষি কৃষক কল্যাণ দপ্তর, প্রাণী সম্পদ বিকাশ দপ্তর, মৎস্য দপ্তর, শিক্ষা দপ্তর, পূর্ত দপ্তর, তথ্য প্রযুক্তি দপ্তরের 7টি প্রজেক্ট ইমপ্লিমেন্টেশন ইউনিট স্থাপন করা হয়েছে, তাদের মাধ্যমে মূলত এই প্রজেক্ট সকল কাজ রূপায়িত হয়। এই জায়গা পাইছে তো উত্তরে বাকিটা লে করে দেবেন। আমার মন্ত্রী মহোদয়, বাকিটা লে করে দেন। আমার আংলে খাই নাই লাইলে আমার হ্যাঁ, অধ্যক্ষ মহোদয়, আমার পয়েন্ট অফ ভেরিফিকেশন হচ্ছে, মুখ্যমন্ত্রী একটু দয়া করে একটু শুনবেন। একটা ট্রাইপার্টি এগ্রিমেন্ট হয় ওয়ার্ল্ড ব্যাংক, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, গভর্নমেন্ট অফ ত্রিপুরার তরফ থেকে ট্রাইবেল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট। এখানে 1400 কোটি টাকা মতো দেওয়া হবে $। এখন আমার বক্তব্য হচ্ছে ফাইন, জনজাতিদের স্বার্থে, আদিবাসীদের স্বার্থে খরচা করা হবে, তাদের সোশ্যাল ইকোনমি আপলিফমেন্টের জন্য, ইনফ্রাস্ট্রাকচার বিল্ডিং এর জন্য। কারণ গভর্নমেন্ট অফ ত্রিপুরা ট্রাইবেল ওয়েলফেয়ার দপ্তরের তরফ থেকে স্বাক্ষরিত করার পর হোয়াট কম্পেল যে এটাকে একটা সোসাইটি, এটাকে একটা সোসাইটিতে রূপায়িত করা। এই সোসাইটিটা TRES সোসাইটি অ্যাক্ট 1860 অনুসারে আপনারা জানেন। এখন এই যে 1400 কোটি টাকার মধ্যে CAG cannot audit, CAG cannot audit the accounts of 1400 কোটি টাকা। এখানে as per PIP, EDC হচ্ছে the main body, TMP পার্টি আছে, বুঝলাম না। ADC has been completely sidelined করে
কিছু কনসালটেন্সি এজেন্সি এই সোসাইটির মাধ্যমে নিয়োগ করা হয়েছে 1400 কোটি টাকা। এখন 3 বছরের জন্য আপাতত 3 বছরের জন্য বেশ কিছু কনসালটেন্সি এজেন্সি এই সোসাইটি নিয়োগ করছে। কি? এলিয়ে অ্যাসোসিয়েটস সাউথ এশিয়া প্রাইভেট লিমিটেড in association with Excel Green EnviroCare, New Delhi. Chester Development Services in association with Seven Sister Development Assistant Guwahati, Assam. Hiroti Tauchki Tomatsu India LLP Kolkata. TNM Services Consulting Private consortium with Language and Learning Foundation and Vikram Shila Education Research Society. The Transform Trust in consortium with People for Action, New Delhi. Grant Thornton Bharat LLP, AFC India Limited, New Delhi. JK Trust Bombay in JV with Ernst and Young LLP, Gujarat. সব মিলে দেখা যাচ্ছে এই কনসালটেন্সি এজেন্সি গুলো আপাতত এখানে 3 বছরের একটা টাকা হিসাব 200 কোটি টাকা 200 কোটি টাকা 3 বছরের লিগে তাদের কি না আবার এটা ধরেন আবার 3 বছরের লিগে 6 বছর প্রজেক্ট আবার 3 বছরের লিগে আবার টাকা দিব তাহলে 1400 কোটি টাকার মধ্যে যদি এই কনসাল্টিং এজেন্সি নেওয়া জায়গা এখানে আপনি দেখতেছি অফিসার গ্যালারির মধ্যে আপনার ফিনান্স সেক্রেটারি আছে একটু টাকা দিয়ে জিজ্ঞেস করেন তাই দিস ইজ এ লুটপাট This is of, for and by the consultant, this project. আপনাদেরকে আমরা আপনাদেরকে অ্যাডজেক্টিভ লাগাই আসলে অ্যাডজেক্টিভ প্রাপ্ততা এদিক দিয়ে বয়ে রয়েছে সবাই না আপনারা তো ডিপে যাইতেছেন না আপনাদেরকে সামনে রেখা বিশাল পরিমাণ টাকা আমার রাজ্যের টাকা আদিবাসী জনজাতিদের উন্নয়নের টাকা লুটপাট চলছে অবাধে কি করব এবার দেখেন এটা তো একটা কনসালটেন্সি রয়ে যেতেছে এবার কিছু নিয়োগ করছে এই সোসাইটি বেতনটা শূন্য সিওও 1,75,000 পার মান্থ স্পেশালিস্ট ইনস্টিটিউশন বিল্ডিং এন্ড সোশ্যাল ইনক্লুশন 3 লক্ষ পার মান্থ স্পেশালিস্ট ট্রাইবাল ডেভেলপমেন্ট ট্রেনিং এন্ড নলেজ ম্যানেজমেন্ট 3 লক্ষ স্পেশালিস্ট এনভায়রনমেন্ট সেফগার্ড 3 লক্ষ স্পেশালিস্ট এমএনই এন্ড এমআইএস 3 লক্ষ স্পেশালিস্ট এগ্রিকালচার এন্ড হর্টিকালচার 3 লক্ষ স্পেশালিস্ট লাইভস্টক 1.5 লক্ষ স্পেশালিস্ট ফিশারি 1.5 লক্ষ স্পেশালিস্ট পোস্ট হারভেস্ট মার্কেটিং 1.5 লক্ষ স্পেশালিস্ট ফিনান্স 1.5 লক্ষ স্পেশালিস্ট এইচআর অ্যাডমিনিস্ট্রেশন 1.5 লক্ষ স্পেশালিস্ট প্রকুরমেন্ট 2 লক্ষ স্পেশালিস্ট সোশ্যাল সেফগার্ড জেন্ডার সিটিজেন এনগেজমেন্ট 1.5 লক্ষ অ্যাসোসিয়েট সোশ্যাল এন্ড এনভায়রনমেন্টাল 45,000 অফিস অ্যাসিস্ট্যান্ট 24,000 ইয়াং প্রফেশনাল 40 সাপোর্ট স্টাফ গ্রুপ ডি 16,000 প্রোগ্রাম ম্যানেজার এগ্রিকালচার হর্টিকালচার পিএইচএফ 60,000 প্রোগ্রাম ম্যানেজার লাইভস্টক 60,000 প্রোগ্রাম ম্যানেজার ফিশারি 60,000 প্রোগ্রাম ম্যানেজার ইনস্টিটিউশন বিল্ডিং 60,000 প্রোগ্রাম ম্যানেজার এমএনই 60,000 এডিশনাল প্রোগ্রাম ম্যানেজার ফিনান্স 45,000 ফিনান্স এন্ড প্রকুরমেন্ট অফিসার 45,000 এমএনই 45,000 এমআইএস এন্ড ডাটা এন্ট্রি অপারেটর 35,000 এই বেতন প্রতি মাসে 1 কোটি টাকা করে লগভগ 1 কোটি টাকা করে শুধু বেতন যাইতেছে এবার একটু খবর লইয়েন 1400 কোটি টাকা জনজাতি আদিবাসীদের ডেভেলপমেন্ট অডিট নাই তো ঢুকতে পারতো না গাড়ি যে যার মতো গাড়ি চলছে আপনি নামকে আমি ভারাক্রান্ত করতাম খাওয়া আমাদের খাইতেছি কত টাকা বিলু বোঝাবি না তারা কিন্তু খাইছে 2,500 টাকা করে পার প্লেট বিল লুট
লুটপাট যা যেতা মনে তেতা টাকা নষ্ট হইতেছে। আর মুখ্যমন্ত্রী নজর দেওয়া দরকার। আমার বক্তব্য হয়েছে ট্রাইবেল ওয়েলফেয়ার দপ্তরের আধিকারিকরা কি আর ফেলিওর যে আমার সোসাইটি করতে হইব, আমার নোডাল ডিপার্টমেন্ট স্বাক্ষর তো সই করছে ট্রাইবেল ওয়েলফেয়ার। সব লুটপাটের পথে এটা আপনার অবিলম্বে, এবং আমি কাউন্সিল মিনিস্টার থেকে এপিল করবো অবিলম্বিতার মধ্যে হস্তক্ষেপ করুন। আমার একটা দোয়া ঈশ্বর, আমি আর এই যে নিয়োগ করছে ঠাকুর আন্দামান থেকে আনছে, উড়িষ্যা থেকে আনছে, বিভিন্ন জায়গা থেকে আনছে লোক। আমাদের যে লোক নাই, আমাদের কি লোকের অভাব, বিভিন্ন জায়গার লোকরা। আর আপনি একটা ডিগনিটি আছে, ডিগনিটিটা নষ্ট করেন। জীবনের শেষ কথা টাকা না, জীবনের শেষ কথা হচ্ছে সৎ পথে চলার সীমাবদ্ধ, এটার মধ্যে স্যাটিসফ্যাকশন পাইবেন, মানুষের উপকার লাগে। আমি কইতাম না আপনার যে ওই হলো মহাবীর এনক্লেভ নিউ দিল্লির মধ্যে যে 3 BHK ফ্ল্যাটের মধ্যে আমি তো বিকাশ বাবু আপনার মহাবীর এনক্লেভ দিল্লির মধ্যে আমি ফ্ল্যাটের মধ্যে ঘুমো চাবিটা দেন, কইতাম না কোনো। আমি কইতাম না আপনার যে ওই বেলবাড়ির মধ্যে হয় বেলাবাড়ি যে আপনার পেট্রোল পাম্পে আপনার ছেলের নামে যে পেট্রোল পাম্প গাড়ির মধ্যে পেট্রোল হয় আমি একবার কইতাম। আমি তেলে মনে হচ্ছে যে আপনার বইয়ের নামে পেট্রোল পাম্প, আমি কইতাম না আমার টিচার ডুহাই দেন, আমি কইতাম না কিন্তু না আমি কইতাম না এগুলো যে মাদ্দা দিয়ে দেন আমার এলেন বুঝো না যে এখানে একটা বিল্ডিং যেটা এখন আলোর ভাবে একটা তুলতে আছে, কইতাম না এই বিল্ডিংটা আমার দিয়ে দেন, এটা ব্যবসা বাণিজ্য করবো একবারও কইতাম। ঠিক আছে আপনার ওই যে বনমরা লাইন মাঝে মাঝে কনস্ট্রাকশন কি করতেন ভগবান জানেন, আমি হলে কইতাম না এটা আমার লিজেতে, আমি কইতাম ঠিক আছে একটু রিলাই রয়ে যে আমি মন্ত্রী কতদিন হয়েছে প্লিজ, আমি মন্ত্রী কতদিন হয়েছে, আমি অমুক রেখে 1.5 লক্ষ টাকা পাস, এত টাকা পাস, আমার 5 লাখ টাকা দে, আমি কইতাম না এগুলো দে। আপনি তো মন্ত্রী, আমি ওই টিএসপি রে ফোন করে কইতাম না, ঠিক আছে সুন্দর বাবু টিএসপি রে ফোন করে কইতাম না আরে স্যার প্লিজ দেখতে আমাদের সকলের ইজ্জত লাগে, টিএসপি রে ফোন করে কইতাম না আমারে ওই 30% লাগবো যা কালেকশন করবে, এটি কোনো প্রমাণের তথ্য নাই প্লিজ। এগুলো আপনি করবেন না। না মাননীয় অধ্যক্ষ মহোদয়, আমার মাননীয় মুখ্যমন্ত্রী কাছে একটাই, ওয়াই সোসাইটি হাউ দে হ্যাভ বিন অ্যাপয়েন্টেড, বিভিন্ন কোয়ালিফিকেশন মেনশন করছে, 10 বছর এক্সপিরিয়েন্স আছে, আমি পাস করছি 1.5 বছর হয়েছে, আমি কেমনে 10 বছরের এক্সপিরিয়েন্স আমি জমা দিলাম, কেমনে আমি চাকরিটা পাইলাম? Isn't going to all these things. ঠিক আছে This money is for the socio-economic upliftment of the indigenous people of my state. This is not for loot-pat. মাননীয় অধ্যক্ষ মহোদয়, এবার কন্ট্রোল করছো আমি শেষ করে নিচ্ছি। হ্যাঁ ইংরেজিতে নাই, আমি বললাম আর কি আপনার ভালো হইব, আপনার এটা সুযোগ হইব। পয়েন্ট অফ ভিউ শেষ তো আপনার পয়েন্ট অফ ক্লারিফিকেশন এটাই ভাষা লাগবে না যে এবার এত বড় যে একটা ঘটনা চলছে, একটা সিম্পল সাজেশন থাকবো, আপনি পার্সোনালি নিচে উদ্যোগ নিয়ে টোটাল আপনি এটা অনুসন্ধান করে, ঠিক আছে হয়ে যায়। এবং এই টাকা যে অর্থে লোন নেওয়া হয়েছে, কত পার্সেন্ট করে লোন, এটা ডলারে এপ্রিসিয়েশন হয় টাকা, আমরা জানেন ঠিক আছে 200 কোটি টাকা আপনি যা 6.25 প্লিজ 6.25% করে আমাদের লোন লইছি ডলারে, কিন্তু এটা এপ্রিসিয়েশন ডিপ্রিসিয়েশন লগে রেট অফ ইন্টারেস্ট কিন্তু ফ্লাকচুয়েট করবে, এটা টাকা বলে দিয়েছে তো মুখে বলে দিয়েছে দেখবেন, ঠিক আছে যা বলা টোটাল বলে দিয়েছে, আর দরকার নাই তো মাননীয় মুখ্যমন্ত্রী ইউ প্লিজ ইন্টারভিন, ঠিক আছে you please intervene. Yes, these 400 crores are 1400 crores. টাকা দিয়ে আমাদের লোনটা, যে লোন এটা, ঠিক আছে এই লোন আমাদের মিটিংয়ে করতে হবে। এবার ছাড়ুন না
সাতটা না না লোক পাঠালিটা না না একই তিনবার বললেন ঠিক আছে রেডিও আমার প্রপোজ করে দিবি রিপ্রেজেন্ট দরকার নেই তুই তাহলে সেটা পাগল হয়ে যাবো না এবার যদি কর্মসূচি মানুষ স্যার বলুন মাননীয় সুদীপ বর্মনকে আমি বলতে চাই যে ওনার যে সম্পত্তি আছে, উনি যে বরজলা আর মোহনপুরের যে সম্পত্তিগুলি যে কিনছে, ওনারও সব আমরা জানা আছে। না 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 আপনি বাধা দেবেন না, শুধু বাধা দেবেন না, আপনার সময় বাধা দেননি। উনি কি তুলসী পাতার দোয়া, এটাও আমরা জানা আছে স্যার। আমার ছেলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার, আমার ছেলে, আমার ছেলের নামে আমি এই ঠিক আছে বিজনেস করতে পারবে না। কি বিশেষ ছোট আমি বলছি আপনার ছেলে পেট্রোল পাম্প থেকে আমি মার্কেট চেঞ্জ চাইতাম ঠিক আছে এই কথা বলছি আমি। আপনার বইয়ের পেট্রোল পাম্পের থেকে মার্কেট চেঞ্জ চাইতাম না প্লিজ প্লিজ নো 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 ওকে দ্বিতীয়টি উত্থাপন করেছিলেন মাননীয় সদস্যের কাছে স্যার, যেটা সুদীপ বর্মন বলেছে, এটা আমি দপ্তরের আধিকারিকদের সঙ্গে আমি খবর নেব। থ্যাংক ইউ স্যার। ঠিক আছে ও ঠিক আছে আবার জলসেন বাবু, এখন আমি পূর্ত দপ্তরের ভারপ্রাপ্ত মাননীয় মন্ত্রী অনুরোধ করছি নিম্নোক্ত বিষয়বস্তু বলে হ্যাঁ ক্লিয়ার লেখ সঞ্জয় বাবুটা, সঞ্জয় মানে ত্রিপুরা বাবু পূর্ত দপ্তরের ভারপ্রাপ্ত মাননীয় মন্ত্রী অনুরোধ করছি নিম্নোক্ত বিষয়বস্তু বিবৃতি দেওয়ার জন্য। বিষয়বস্তুটি হলো রাজ্যের পার্বত্য এলাকায় বসবাসকারী সমস্ত অংশের মানুষের পরিষ্কার পানীয় জল সরবরাহের জন্য সংশ্লিষ্ট দপ্তর কর্তৃক প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া সম্পর্কে। মাননীয় অধ্যক্ষ মহোদয়, মাননীয় বিধায়ক শ্রী সঞ্জয় মানিক ত্রিপুরা যে নোটিশটা এখানে দিয়েছেন, সেটা হচ্ছে রাজ্যের পার্বত্য এলাকায় বসবাসকারী সমস্ত অংশের মানুষের পরিশ্রিত পানীয় জল সরবরাহ করার জন্য সংশ্লিষ্ট দপ্তর কর্তৃক প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া সম্ভব। আমি আপনার মাধ্যমে হাউসকে জানাতে চাই যে 15 আগস্ট 2019 সালে কেন্দ্রীয় সরকার জল জীবন মিশন প্রকল্প ঘোষণা দেয়। এরপর থেকে রাজ্যে পানীয় জল ও স্বাস্থ্য বিধান দপ্তর পার্বত্য অঞ্চল সহ প্রতিটি গ্রামীণ পরিবারে পাইপলাইনের মাধ্যমে নিয়মিতভাবে পানীয় জল সরবরাহ করছে এবং সেটা মিশন মোডে সেটা করে যাচ্ছে। রাজ্যের পার্বত্য অঞ্চল সহ গ্রামীণ এলাকায় মোট পরিবারের সংখ্যা 7,50,227, যার মধ্যে 3রা সেপ্টেম্বর 2024 ইংরেজি পর্যন্ত 6,23,632 সংখ্যক পরিবারে পাইপলাইনের মাধ্যমে পানীয় জলের সংযোগ দেওয়া হয়েছে, অর্থাৎ 83.13% এখন পর্যন্ত দেওয়া হয়েছে। রাজ্যের পার্বত্য এলাকায় বসবাসকারী সমস্ত অংশের মানুষের পরিশ্রিত পানীয় জল সরবরাহ করার জন্য পানীয় জল ও স্বাস্থ্য বিধান দপ্তর জল জীবন মিশন প্রকল্পের অধীনে বিভিন্ন উৎসের মাধ্যমে পানীয় জল সরবরাহ করছে, যেমন গভীর নলকূপ, স্বল্প ব্যাসের গভীর নলকূপ, জল পরিশোধনাগার, উদ্বোধনীমূলক এবং ইনোভেটিভ প্রকল্প ইত্যাদি। পার্বত্য এলাকায় যে সকল অঞ্চলে বিক্ষিপ্ত বসবাস এবং জল বহনকারী স্তরের অপ্রতুলতা রয়েছে, সেই সকল এলাকায় ছড়া, নালা এবং জলাধারকে যে জল আছে সেখানে ইনোভেটিভ প্রকল্প তৈরি করা হয়েছে এবং তার কাজও এখনো চলছে। এখন পর্যন্ত রাজ্যে মোট 432টি এই ধরনের ইনোভেটিভ প্রকল্প চালু আছে। আরো 243টির মতো ইনোভেটিভ প্রকল্প সেটার কাজ চলছে এবং 31শে মার্চ 2025 সনের মধ্যে জল জীবন মিশন প্রকল্পে রাজ্যের পার্বত্য এলাকা সহ প্রতিটি গ্রামীণ পরিবারে এই পাইপলাইনের মাধ্যমে পানীয় জল সরবরাহ করা হবে। এইভাবে আমাদের দপ্তর কাজ করছে, আমাদের সরকার কাজ করছে। বর্তমানে রাজ্যের বেশিরভাগ যে পার্বত্য এলাকা টিটিএডিসিতে ভিলেজ কাউন্সিল নিয়ে গঠিত, যেখানে মোট পরিবারের সংখ্যা 3,26,726, যার মধ্যে 2,59,400
58 পরিবারে পানীয় জলের সংযোগ দেওয়া হয়েছে, অর্থাৎ 79.41%। সাপ্লিমেন্টারি স্যার, পয়েন্ট অফ ক্লিয়ারেন্স। পয়েন্ট অফ ক্লারিফিকেশন স্যার, আমার বিধানসভার মধ্যে মাগরুম বিসিতে যেদিন আমি ভিজিটে গেছিলাম, তো প্রত্যন্ত এলাকা, রিমোটেস্ট এরিয়া, এইখানে চিন্তারামপাড়া এবং এইভাবে প্রায় 7টি গ্রামের মধ্যে এখনো পানীয় জলের সংকট এবং এখানে দেওয়া হচ্ছে না। তো তাদের একটা প্রবলেম হচ্ছে, আমি এখানে জিজ্ঞেস করেছিলাম দপ্তরের আধিকারিকদেরকে, ওনাদের বক্তব্য ছিল যে সেখানে লেয়ার পাওয়াটা খুবই কঠিন, যার কারণে তাদেরকে এখনো দপ্তর চেষ্টা করছে কিন্তু এখনো তাদেরকে দেওয়া যাচ্ছে না। তো আমার একটা অনুরোধ থাকবে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে, আপনার তরফ থেকে, আপনার মাধ্যমে, সেখানে বিকল্প হিসাবে আমি যেটা শুনছিলাম, জলীয় বাষ্পের মাধ্যমে দিনে মিনিমাম 300 লিটার জল পাওয়া যায়, পানীয় জল, বিশুদ্ধ জল। সেই মেশিনারি যদি ওইখানে সেট আপ করা যায় তাহলে বিকল্প হিসেবে তাদের একটা উপকার হবে। ধন্যবাদ। ঠিক আছে, ঠিক আছে। রেফারেন্স পিরিয়ড উত্থাপন করেছিলেন মাননীয় সদস্য শ্রী অশোক চন্দ্র মিত্র মহোদয়, তিনি নল বিশ্বাস মহোদয় ও দীপঙ্কর সেন মহোদয়। এটা তো গতকাল আলোচনা হয়ে গিয়েছে, গতকালকে যে ইয়েটা একটু বাদল শিলের পরিধান সমাবেশ মুখ্যমন্ত্রী মহোদয় উত্তর দিয়ে দিয়েছে গতকাল। মাননীয়, আমি বলছিলাম যে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে বিষয়টা একটু তোলা আর গুরুত্ব দেয়। আলোচনা হয়ে গেল তো, যিনি খুন হয়েছেন তিনি একজন প্রাক্তন শিক্ষক ছিলেন। মুখ্যমন্ত্রী আমি সেটা বলছি না, অশোকবাবু, ওর পরিবারে এখন এমন অবস্থা হয়েছে, খুনিরা তো ধরতেই হবে, কিন্তু তার পরিবারকে রক্ষা করার জন্য এই খুনের, যেহেতু এটা একটা রাজনৈতিক খুন, এই রাজনৈতিক খুনের পরিপ্রেক্ষিতে তার পরিবারের একজনকে কর্মসংস্থানের জন্য আমার অনুমতি। ঠিক আছে। পঞ্চমটি উত্থাপন করেছিলেন মাননীয় সদস্য শ্রী রঞ্জিত দাস মহোদয়। এখন আমি পূর্ত দপ্তরের মাননীয় ভারপ্রাপ্ত মন্ত্রী অনুরোধ করছি বিষয়টি নিম্নোক্ত বিষয়বস্তুর উপর বিবৃতি দেওয়ার জন্য। বিষয়বস্তুটি হলো, রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরের অধীন বিভিন্ন পরিত্যক্ত ভগ্ন অফিস কোয়ার্টার গুলি পুনর্নির্মাণের ব্যবস্থা গ্রহণ করা সম্পর্কে রঞ্জিত বাবু লেখ করে দেবো নি? রঞ্জিত বাবু, না মুখ্যমন্ত্রীকে লেখ করে দেবো নি? মাননীয় অধ্যক্ষ মহোদয়, আমাদের মাননীয় বিধায়ক রঞ্জিত দাস মহোদয় রেফারেন্সে বলেছেন, রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরের অধীনে বিভিন্ন পরিত্যক্ত ভগ্ন অফিস ও কোয়ার্টারগুলোর পুনর্নির্মাণের ব্যবস্থা গ্রহণ করা হবে। আমি আপনার মাধ্যমে এই হাউসকে জানাতে চাই যে আমরা এই বিষয়টা নিয়ে খুবই অবগত। এর জন্য একটা পাবলিক অ্যাসেট ম্যানেজমেন্ট ক্লিনলিনেস পলিসি অফ ত্রিপুরা আমরা সেটা করেছি, যাতে দীর্ঘস্থায়ী তার রক্ষণাবেক্ষণ হয় এবং বিভিন্ন যে আমাদের গভর্নমেন্টের সম্পত্তিগুলো আছে তার তদারকি এবং অন্যান্য যেসব জিনিসগুলো আছে আমাদের গভর্নমেন্ট। রাজ্য সরকারের এই যে সংশ্লিষ্ট বিভাগে আমরা নোডাল অফিসার একটি অ্যাসেট রেজিস্টার মেনটেন করার জন্য ওনাকে দায়িত্ব, সমস্ত দপ্তর, তো বিভিন্ন দপ্তরের যেসব পরিত্যক্ত বা ভগ্ন অফিস ও কোয়ার্টার সেগুলো পুনর্নির্মাণের বিষয়টি সংশ্লিষ্ট দপ্তরগুলোর নিজস্ব প্রয়োজনীয়তার উপর নির্ভর করে। তো পরিত্যক্ত ভগ্ন অফিস ও কোয়ার্টার গুলো পুনর্নির্মাণের জন্য সংশ্লিষ্ট দপ্তরের কাছ থেকে যে নোডাল অফিসার আমি বললাম উনি দেখবেন, সেগুলো ডিপার্টমেন্টের ঊর্ধ্বতন ডিপার্টমেন্টের কাছে উনি পাঠাবেন, রিকুইজিশন দেবেন, সেগুলো দেখে বিল্ডিং এর রেট্রোফিটিং এবং তার পুনর্নির্মাণ সম্ভব কিনা তা পূর্ত দপ্তর কর্তৃক পর্যালোচনা করা হবে। যদি ইহা সম্ভব হয়, বিল্ডিংটি পুনর্নির্মাণের জন্য পূর্ত দপ্তর কর্তৃক এস্টিমেট তৈরি করে এবং তার প্রয়োজনীয় অনুমোদন অর্থের সংস্থানের জন্য সংশ্লিষ্ট দপ্তরের কাছে প্রেরণ করা হবে এবং প্রয়োজনীয় অনুমোদন অর্থের নিশ্চিতকরণ পাওয়া গেলে পূর্ত দপ্তর পিডব্লিউডি কর্তৃক এই কাজ হাতে নেওয়া হয়ে যাবে। পুনর্নির্মাণের কাজ প্রযুক্তিগতভাবে সম্ভব না হলে বিল্ডিংটিকে পুরো ডেমোলিশ করার প্রস্তাব দেওয়া হয়। এইরকম ক্ষেত্রে বিল্ডিংটির কাঠামোর ধরন এবং তার যে বয়স তার উপর ভিত্তি করে সংরক্ষিত মূল্য রিজার্ভ ভ্যালু মূল্যায়ন করে পরবর্তী সিদ্ধান্তের জন্য সংশ্লিষ্ট দপ্তরের কাছে প্রেরণ করা হয়ে থাকে।
পূর্ত দপ্তর বিগত 3 বছরে বিভিন্ন দপ্তরের মোট 56টি বিল্ডিং এর রিজার্ভ বেরো সেটা মূল্যায়ন আমরা সেটা করি। ঠিক আছে, বলবেন কিছু? পয়েন্ট অফ ক্লারিফিকেশন, তার মাননীয় আমি দপ্তরের মাননীয় মন্ত্রী এবং মুখ্যমন্ত্রীকে আন্তরিকভাবে ধন্যবাদ যে এই বিষয় নিয়ে চিন্তাধারা করছেন এবং বিশেষভাবে দীর্ঘ পুরানো যেমন ডম্বুর প্রজেক্টে, যে সময় ডম্বুর প্রজেক্ট তৈরি হয়েছিল যতনবাড়িতে অনেকগুলো পুরনো ঘর, অমরপুরে বহু পুরানো ডাক বাংলা কোয়ার্টার গুলো যেগুলো রয়েছে বিভিন্ন দপ্তরের আন্ডারে, ফায়ার সার্ভিস এবং এইচডিপি অফিস এবং বিভিন্ন দপ্তরের এই সমস্ত ঘর যেগুলো এখন ভূতের বাসা এবং কিছু কিছু লোক সেগুলোকে অবৈধভাবে সেগুলোতে থাকছেন, কোনো রেভিনিউ সরকারকে দিচ্ছে না যেহেতু সেগুলো পরিত্যক্ত। সুতরাং সেখানে কোনো যদি দুর্ঘটনা ঘটে সেটা সরকারের উপরে এসে পড়বে। এগুলোর মধ্যে বিভিন্ন জঙ্গলে জলাকীর্ণ অবস্থা তৈরি হয়েছে। সুতরাং মাননীয় মন্ত্রী মহাশয়, মাননীয় মুখ্যমন্ত্রী সেই দৃষ্টি আকর্ষণ তিনি বলেছেন যে সেগুলোকে দেওয়ার জন্য একটা বোর্ড তিনি নোডাল বোর্ড তৈরি করেছেন, সেটা ভালো উদ্যোগ এবং সেগুলোকে করে এবং নতুন করে অত্যাধুনিক ভাবে সে ঘরগুলা করা। এর মধ্যে আমি এবার যে পার্টের যে অভিজ্ঞতা, যে সমস্ত বন্যা কবলিত এরিয়াগুলোতে যাতে দোতলা করা হয় সেগুলাতে করে যাতে উপরে সেখানে হল তৈরি করা হয়, যাতে কোনো কারণে আবার বন্যা দেখা যায় যে প্রতি 10 বছর অন্তর অন্তরই বন্যার প্রাদুর্ভাব দেখা যায় আমাদের যে এয়ারপোর্টগুলোতে উল্লেখ করা হয়েছে, যাতে মানুষ সেখানে থাকার ব্যবস্থা হয়। অনেক সময় যে উঁচা জায়গাগুলো রয়েছে সেগুলো পরিত্যক্ত, সেগুলো যদি ওই সময় যদি সেগুলোকে সংস্কার করা হতো মানুষকে সেখানে রাখা যেত এবং বিভিন্ন ভাবে তার থেকে রেভিনিউ পাওয়া যেত। এই যে পরিত্যক্ত ঘরগুলোকে নিলাম দিলে পরে সেগুলোকে যেহেতু সেগুলো ড্যামেজ হয়ে গেছে সেগুলোকে নিলাম দেওয়ার পরে সরকারের একটা রেভিনিউ আসবে সেখান থেকে, অর্থাৎ সেগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা, নাহলে যে কোনো সময় সেগুলো ভেঙে বা একটা দুর্ঘটনা ঘটতে পারে। তার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী সেটা যে নোডাল অফিসারদের মাধ্যমে সেটা যাতে দ্রুততার সঙ্গে সেগুলো করে এবং অমরপুরে বিভিন্ন যারা সরকারি কর্মচারী যে তাদের থাকার জন্য জায়গা নেই, যে থাকার কোয়ার্টার তারা ভাড়া থাকে, সুতরাং এগুলো পুরান সেগুলোকে তাড়াতাড়ি করে করার দরকার। এর মধ্যে অমরপুরে মাননীয় মুখ্যমন্ত্রীর আন্তরিকতায় দুটো কোয়ার্টার এখন সংস্কার করায় সেখানে আবার নতুন করে করার জন্য প্রস্তাব করা হয়েছে, ঠিক আছে, কিন্তু সেগুলো যাতে অতি দ্রুততার সঙ্গে সেগুলো করা হয়। ঠিক আছে। মাননীয় স্পিকার স্যার, ক্লারিফিকেশন, আমাদের বক্সনগরে একটা বিদ্যাজ্যোতি স্কুল আছে, সেই বিদ্যাজ্যোতিটা নার্সারি থেকে শুরু, এটার মাঝখানে একটা স্যার আমাদের ওয়াটার ট্যাঙ্কি আছে, এটা তৈরি হয়েছে প্রায় 5-7 কোটি টাকা দিয়ে। গত 2 বছর আগে ওই ওয়াটার ট্যাঙ্কি থেকে পরে একটা লোকও মারা গেছে, এটাকে যদি এটা ড্যামেজে আছে আজকে প্রায় 4-5 বছর ধরে, যদি ওটাকে ড্যামেজ করে মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন একজন নোডাল অফিসার নিয়োগ করেছেন, সবগুলো ঘুরে স্যার, থ্যাংক ইউ স্যার, কিন্তু এটা যদি ইমিডিয়েটলি করা হয় তাহলে আমাদের স্কুলটা বেঁচে যায়, মাঝখানে স্কুলের মাঝখানে স্যার। আপনি সরাসরি মুখ্যমন্ত্রী মতো চিঠি দিন। থ্যাংক ইউ স্যার। ঠিক আছে, আমার স্কুলের ষষ্ঠটি যোগ্যভাবে উত্থাপন করেছিলেন মাননীয় সদস্য নির্মল বিশ্বাস এবং সেই শৈলেন্দ্রের জন্য নাথ মহোদয়। এখন আমি এমপ্লয়মেন্ট এন্ড ম্যান পাওয়ার দপ্তরে ভারপ্রাপ্ত, এটা আমি করে নেই, তারপরে কালকে তো জিতে রয়েছে বলছি করে নেবো। ভারপ্রাপ্ত মাননীয় মন্ত্রী বিষয় বলছিল হলো গত 5ই আগস্ট 2024 দৈনিক সমাজ পত্রিকার প্রথম পাতায় প্রকাশিত অতল অন্ধকারে ডুবে যাচ্ছে বেকারদের ভবিষ্যৎ সম্পর্কে সংবাদ সম্পর্কে, এটা এলওপি সাহেব গতকালকে বলে দিয়েছেন, আলোচনা হয়েছে অনেক, এটাকে লিঙ্ক করে কেমন। দৃষ্টি আকর্ষণের নোটিশ উল্লেখ্য বিষয় বিবৃতি প্রদান। মাননীয় সদস্যগণ, এখন সবার কার্যসূচি হল দৃষ্টি আকর্ষণের নোটিশ। আজ 5টি দৃষ্টি আকর্ষণের নোটিশ এবং সংশ্লিষ্ট দপ্তরের ভারপ্রাপ্ত মাননীয় মন্ত্রীগণ বিবৃতিতে স্বীকৃত হয়েছিলেন। প্রথম দৃষ্টি আকর্ষণের নোটিশ উত্থাপন করেছিলেন মাননীয় সদস্য সুদীপ রায় বর্মন। নোটিশের বিষয়বস্তু হল রিগার্ডিং পারমিশন বাই দ্য জিওটি টু ইউজ রেফারেল হসপিটাল IGM as teaching hospital by ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজ। এখন আমি উক্ত দৃষ্টি আকর্ষণ নোটিশ বিবৃতি প্রদানের জন্য স্বাস্থ্য দপ্তরের মাননীয় ভারপ্রাপ্ত মন্ত্রীকে অনুরোধ করছি। লিঙ্ক করে দেবনি ডিসকাশন। প্রথমে আমি মাননীয় বিধায়ক মহোদয়কে ধন্যবাদ দেব, উনি যেভাবে প্রতিটা বিষয়ে নজর রাখেন সারা ত্রিপুরা, সত্যি আমি ওনাকে ধন্যবাদ। এই বিষয়টা সবসময় আমি দেখতাম নিউজ পেপার ইত্যাদি ইত্যাদি, যাই হোক এটা যখন এখানে এসছে তো নিশ্চয় আমি আমার কথাগুলো এখানে ক্লারিফিকেশনের কথা, আমিও চাই ক্লারিফিকেশন। রাজ্য সরকার প্রত্যেক মেডিকেল কলেজ স্থাপনে তার একটা সীমাবদ্ধতা আছে, কথায় কথায় কিন্তু রাজ্য সরকার মেডিকেল কলেজ করতে পারে। আপনি ভারতবর্ষের বহু জায়গায় গিয়ে দেখবেন
মানে গভর্নমেন্ট মেডিকেল কলেজ থেকে আমাদের সময় তো মেডিকেল কলেজ গভর্নমেন্ট ছিলই বা প্রাইভেট ছিলই না। ধীরে ধীরে কিন্তু বহু জায়গার মধ্যে আমরা দেখলাম যে প্রাইভেট মেডিকেল কলেজ চলে আসে। তো এখানে ভারত সরকার বেসরকারি খাতে যাতে মেডিকেল কলেজ আরো বেশি করে হয় এবং যার জন্য যে সরকারি হাসপাতালগুলো আছে তার শিক্ষণ হাসপাতাল হিসেবে ব্যবহার করার অনুমতি দিয়েছে। মানে যেগুলো গভর্নমেন্টের ডিস্ট্রিক্ট হসপিটালে হোক, স্টেট হসপিটালে হোক, ইভেন মেডিকেল কলেজ, যদি কেউ মেডিকেল কলেজ প্রাইভেটে খুলে, সেই গভর্নমেন্ট অফ ইন্ডিয়াই বলেছে যে আরো মেডিকেল কলেজ প্রাইভেট সেক্টর কোম্পানি এরা আসুক এবং তাদেরকে ইউজ করা, সেখানে কিন্তু সেই ডিসিশন গভর্নমেন্ট অফ ইন্ডিয়া আছে। 1999 সালে মেডিকেল কলেজ প্রতিষ্ঠার নিয়মাবলী ধারা 2/5 এবং ন্যাশনাল মেডিকেল কমিশনে 2023 সালে নতুন মেডিকেল প্রতিষ্ঠান স্থাপন, নতুন কোর্স চালু করা এবং আসন সংখ্যা বৃদ্ধি সম্পর্কে সেখানে নির্দেশিকায় বলা হয়। যথাযথ সরকার, কোনো ব্যক্তি, পাবলিক সংস্থা, ট্রাস্ট, সমিতি, প্রতিষ্ঠানের সাথে সমঝোতা চুক্তির মাধ্যমে সরকারি হাসপাতালে শিক্ষণ হাসপাতাল হিসাবে ব্যবহারের অনুমতি দিতে পারে। কিন্তু গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এবং এনএমসিরও সেইভাবে গাইডলাইন আমাদের কাছে আছে। তো এই নিয়মের অধীনে ভারত সরকারের স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয় দেশের বিভিন্ন স্থানে 157টি নতুন মেডিকেল কলেজ স্থাপনের অনুমোদন দিয়েছে, যার মধ্যে উত্তরপ্রদেশে 27টি মেডিকেল কলেজ, কয়েকটি বেসরকারি মেডিকেল কলেজের উদাহরণ আমি এখানে আপনাদের সামনে রাখতে চাই এবং সেখানে যে গভর্নমেন্ট যে হসপিটাল গুলো আছে সেখানে শিক্ষণ কাজে টিচিং হসপিটাল হিসেবে সেখানে ব্যবহার করা হচ্ছে। কস্তুরবা মেডিকেল কলেজ ম্যাঙ্গালোরে, সিন্ধুদুর্গ মানে সেখানে কিলপোক সরকারি হাসপাতালের একটা অংশ ব্যবহার গভর্নমেন্ট। সিন্ধুদুর্গ শিক্ষণ প্রসারক মন্ডল মেডিকেল কলেজ গভর্নমেন্টের, সেখানে সিন্ধুদুর্গ সরকারি হাসপাতালের একটি অংশ ব্যবহার করে। জেজেএম মেডিকেল কলেজ বেঙ্গালুরু, সেখানে চিগাতুরি জেনারেল হাসপাতাল ব্যবহার অনুমতি দিয়েছে। ডক্টর DY পাতিল মেডিকেল কলেজ পিম্পরি পুনে, ইয়শন্ত্রাও চৌহান মেমোরিয়াল হাসপাতালের সাথে সমঝোতা চুক্তি হয়েছে। আমাদের এখানে শান্তিনিকেতন মেডিকেল কলেজ, যেটা বোলপুর পশ্চিমবঙ্গ, যেটা এখানে আমাদের যেটা নিয়ে আমরা প্রশ্ন করছি, সেখানে পশ্চিমবঙ্গে বোলপুর সাব ডিভিশনাল হাসপাতালের সাথে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের সেখানে চুক্তি আছে। কেরালা রাজ্য সরকার বেসরকারি মেডিকেল কলেজে শিক্ষার্থীদের সরকারি মেডিকেল কলেজে পোস্টমর্টমের দেখার অনুমতি দিয়েছে। উপরোক্ত উদাহরণ থেকে এটা স্পষ্ট যে সরকারি হাসপাতালগুলোকে আমরা টিচিং হসপিটাল হিসেবে ব্যবহার করতে পারি, সাধারণ নিয়ম এটা। আগের বছরগুলোতে আমরা দেখেছি ত্রিপুরা সরকার 2006 সালে ত্রিপুরা মেডিকেল কলেজ TMC স্থাপনের জন্য B.R. আম্বেদকর মেমোরিয়াল হাসপাতালকে তৎসময়ে সেটা জেলা হাসপাতাল ছিল, গ্লোবাল এডুকেশনাল ট্রাস্টকে শিক্ষণ হাসপাতাল হিসেবে ব্যবহারের অনুমতি দিয়েছে, সবার অবগত। পরবর্তীতে ত্রিপুরা সরকার TMC শিক্ষার্থীদের জন্য ময়নাতদন্ত, পর্যবেক্ষণ এবং অন্যান্য মেডিকো লিগ্যাল কাজ করার উদ্দেশ্যে AGMC মড কমপ্লেক্স ব্যবহারের পর্যন্ত অনুমতি দেওয়া হয়। অর্থাৎ এমনটা না যে গভর্নমেন্ট হসপিটালে আপনি ব্যবহার করতে পারবেন না, আপনারটা করতে হবে। এছাড়াও রাজ্য সরকার আগেও করেছে, এখন আমরা করছি, যেগুলো বেসরকারি ফার্মেসি, নার্সিং এবং প্যারামেডিক্যাল কলেজগুলোকে সরকারের হাসপাতালের সুযোগগুলো ব্যবহার করার অনুমতি দেয়। যেমন AGMC, ইন্দিরা গান্ধী মেমোরিয়াল হাসপাতাল, জেলা হাসপাতাল, শিক্ষণ হাসপাতাল হিসেবে শিক্ষার্থীদের প্রশিক্ষণের ব্যবস্থা আছে, যেখানে একটি নির্দিষ্ট ইউজার ডেভেলপমেন্ট ফি দিতে হবে, প্রদান করতে হয়, যা সরকার দ্বারা নির্ধারিত। ত্রিপুরার কিছু বেসরকারি প্রতিষ্ঠান যেমন ত্রিপুরা ইনস্টিটিউট অফ টিপস, যেটাকে বলি ত্রিপুরা ইনস্টিটিউট অফ প্যারামেডিক্যাল সায়েন্স, এটা আপনাদের সময় সেটা হয়েছিল, ভারত ফার্মাসিউটিক্যাল টেকনোলজি, ভবনস ত্রিপুরা কলেজ অফ সায়েন্স এন্ড টেকনোলজি, ইনস্টিটিউট অফ নার্সিং সায়েন্স, ত্রিপুরা সুন্দরী কলেজ অফ নার্সিং, নর্থ ইস্ট ইনস্টিটিউট অফ নার্সিং সায়েন্স, ILS নার্সিং ইনস্টিটিউট, এইসব বেসরকারি কলেজগুলো ত্রিপুরার বিভিন্ন সরকারি হাসপাতালে এই সুবিধা ওনারা গ্রহণ করছে এবং দেওয়া হয়েছে।
এখন স্বাধীন ট্রাস্ট যা নিয়ে আজকে এখানে প্রার্থী, যা কলকাতার এডিশনাল রেজিস্ট্রার অফ ইন্স্যুরেন্সের অধীনে নিবন্ধিত এবং বোলপুর পশ্চিমবঙ্গে একটি মেডিকেল কলেজ চালানোর তাদের এক্সপিরিয়েন্স আছে। 12ই মার্চ 2024 তারিখে ত্রিপুরা মেডিকেল এডুকেশন ডাইরেক্টরের কাছে ওনার একটা আবেদন জমা দেয়, যাতে ইন্দিরা গান্ধী মেমোরিয়াল হাসপাতালের কিছু অংশ একটি গ্রামীণ স্বাস্থ্য প্রশিক্ষণ কেন্দ্র এবং একটি নগর স্বাস্থ্য প্রশিক্ষণ কেন্দ্রকে এই টিচিং পারপাসে ব্যবহার জন্য অনুমতি ওনারা চেয়েছেন। ট্রাস্ট উল্লেখ করেছে যে তারা পশ্চিম ত্রিপুরার রানীর খামার মধুবন এলাকায় 20.40 একর জমি ওনারা কিনেছেন, যেখানে তারা ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজ নামক একটি মেডিকেল কলেজ শুরু করার পরিকল্পনা ওনারা করেছেন। একটি সিনিয়র অফিসারের দল 13ই মার্চ 2024 তারিখে সেই রানীর খামার মধুবন আগরতলাতে ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজের প্রস্তাবিত স্থান পরিদর্শন করেন এবং ওনারা সেখানে গিয়ে দেখেন যে স্বাধীন ট্রাস্ট ইতিমধ্যে মেডিকেল কলেজ, হোস্টেল এবং তাদের নিজস্ব 500 শয্যার হাসপাতাল অলরেডি নির্মাণ কাজ শুরু করে দিয়েছে, যা আগামী 1 বছরের মধ্যে সম্পূর্ণ হবে বলে আশা করা হচ্ছে। তারা আগামী 5 বছরের মধ্যে 1000 বেডের একটি মাল্টি স্পেশালিটি হাসপাতাল সম্পূর্ণ করার পরিকল্পনা করছে, যেটা ওনারা বলেছে। সম্প্রতি তারা 2024 সালের আগস্ট মাস থেকে ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজ টিএমসি তে টিএসএমসি তাদের নিজস্ব, সেখানেও আউটডোর কিন্তু ওনারা শুরু করে দিয়েছে। স্বাস্থ্য বিভাগ স্বাধীন ট্রাস্টের যে নিবন্ধন সম্পর্কিত সমস্ত নথি এবং ন্যাশনাল মেডিকেল কমিশনের মান অনুযায়ী একটি মেডিকেল কলেজ স্থাপনের যোগ্যতা যাচাই করেছে এবং আইন বিভাগের মতামত সংগ্রহ করেছে। ন্যাশনাল মেডিকেল কমিশন 29শে জুন 2024 তারিখে প্রস্তাবিত ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজ এবং শিক্ষণ হাসপাতালের সুবিধা পরিদর্শন করার পর এই যে এনএমসি, এখন আগে যেটাকে আমরা এমসিআই বলতাম, 2024-25 শিক্ষাবর্ষ থেকে 150টি এমবিবিএস আসনে ভর্তি করার অনুমতি লেটার অফ পারমিশন, সেটা আপনি জানেন যে প্রথমেই এলওপি দেওয়া হয়, প্রদান করেছে। ত্রিপুরা বিশ্ববিদ্যালয় যে 2024-25 শিক্ষাবর্ষ থেকে এমবিবিএস ভর্তি পরীক্ষা শুরু করার জন্য ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজকে ওনারা কনসেন্ট অফ এফিলিয়েশন দিয়েছে। তাহলে স্বাস্থ্য পরিবার কল্যাণ বিভাগ ত্রিপুরা সরকার স্বাধীন ট্রাস্টের আবেদনের বিষয়টি পরবর্তী সময়ে ভারত সরকারের স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের নীতি অনুযায়ী বিবেচনা করে এবং ন্যাশনাল মেডিকেল কমিশন দ্বারা নির্ধারিত প্রয়োজনীয়তা শংসাপত্র অর্থাৎ এসেনশিয়ালিটি সার্টিফিকেট 27শে জুন 2024 তারিখে স্বাধীন ট্রাস্টকে নিম্নলিখিত শর্ত সাপেক্ষে জারি করা হবে। ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজ শুধুমাত্র তাদের নিজস্ব, কিভাবে আমরা কিছু ওনাদের উপরে আমরা কিছু শর্ত রেখেছি। ওনারা কি বলছেন যে ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজ শুধুমাত্র তাদের নিজস্ব হাসপাতাল নির্মাণ কাজ যতক্ষণ পর্যন্ত সম্পন্ন না হবে ততক্ষণ পর্যন্ত তারা আমাদের এই আইজিএম হাসপাতালকে কিছু অংশ টিচিং হসপিটাল, আপনি জানেন অনেক সময় যেখানে আপনার মেডিসিন, সার্জারি, অক্সিজেন এইসব জায়গার মধ্যে ওদের আসতে হয়। আই থিঙ্ক যদি ওদের হসপিটাল শুরু হয়ে যায় প্রথম থেকে আরো নিচের দিকে যে আপনার যে বায়োকেমিস্ট্রি হলো, প্যাথোলজি হলো, সেগুলো তারা ব্যবহার। স্বাধীন ট্রাস্টকে পরীক্ষার হল, অতিরিক্ত শয্যা এবং প্রয়োজনীয় যে কোনো খরচ তাদের বহন করতে হয়। যদি ওখানে হল বানাতে হয় পড়াশোনার জন্য, আপনি জানেন ওখানে স্টুডেন্টদের বসবার জন্য বসে তাদেরকে টিচিং দিতে হয়। স্বাধীন ট্রাস্টের প্রতি শিক্ষার্থীদের জন্য বছরে 10,000 টাকা ফি ব্যবহার যে করবে তার জন্য ফি ত্রিপুরা সরকারকে, প্রতিটা স্টুডেন্টের জন্য 10,000 করে ফি ত্রিপুরা সরকারকে ওনারা দিতে হবে। তাছাড়া আইজিএম হাসপাতালের একটি অংশ ব্যবহারের সময় যদি কোনো কারণে সেখানে কোনো ক্ষতি হয় তাহলে 2 কোটি টাকার ব্যাংক গ্যারান্টি ওনারা জন্য। ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজের 150টি এমবিবিএস আসনে 50%, এই যে 150টা ওরা এনএমসি থেকে ওরা এলওপি পেয়েছে লেটার অফ পারমিশন, তার 50% ত্রিপুরার যারা স্টুডেন্ট আছে তাদের দিতে হবে। অর্থাৎ যেহেতু 175টি আসন ত্রিপুরা রাজ্যের স্থায়ী বাসিন্দাদের জন্য সংরক্ষিত রাখে। ত্রিপুরা সরকার স্বাস্থ্য সেবার উন্নয়নকে, আপনারা সবাই জানেন যে আমরা এটা প্রাইভেট, আপনিও নিজেও স্বাস্থ্যমন্ত্রী ছিলেন, আমি দেখেছি তখন আপনিও অনেক চেষ্টা করেছেন, আমরাও সেইভাবে আরো চেষ্টা করছি যাতে আরো বেটার হয় এবং সেটাকে আমরা প্রায়োরিটিস সেক্টর হিসেবে আমরা সবসময় বলে থাকি, ভাষণেও আমরা বলি। তো সেখানে আমরা চাই যে চিকিৎসা
শিক্ষা, বিশেষজ্ঞ ও সুপার স্পেশালিটি সেবার সামগ্রিক উন্নয়নে বেশ কয়েকটি পদক্ষেপ আপনারা জানেন আমরা নিয়েছি, যা রোগীদের যেটা আগে বাইরে রেফার করা হতো তার কিন্তু অনেকটা আস্তে আস্তে করে অনেকটা কমে যাচ্ছে। এবং এই ধরনের হসপিটাল বা মেডিকেল কলেজ যখন হবে তাহলে অনেকটা ধীরে ধীরে কিন্তু যেটা বাইরের যেটা আপনি প্রায়শ বলেন যে জায়গা জমি বিক্রি করে যাচ্ছে, আমাদের উদ্দেশ্য হচ্ছে যে ত্রিপুরাতেই যেন আমাদের যারা পেশেন্ট সেখানে ট্রিটমেন্টটা পান, সেই দিকে আমরা কাজ করছি। আপনারা এর মধ্যে জানেন যে জিবি হাসপাতালে আমরা সেই সুপার স্পেশালিটি গুলোকে আমরা স্ট্রেংথেনিং করছি। ত্রিপুরার জনগণের জন্য অঙ্গ প্রতিস্থাপন অর্গান ট্রান্সপ্লান্টের সেই সুবিধা আমরা অলরেডি আমরা কিডনি ট্রান্সপ্লান্টের মধ্যে করেছি, সেই ব্যবস্থা আমরা চালু করছি, আগামী দিনে আরো করব। স্বাস্থ্য সেবার উন্নয়নের জন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO কি বলছে যে ডাক্তার এবং জনসংখ্যার যে অনুপাত পার্সেন্টেজ 1:1000 অবশ্যই এটা টার্গেট। এখানে বলা হয়েছিল যে আমাদের স্টুডেন্ট এবং টিচারের পার্সেন্টেজ মানে এটা টার্গেট থাকে, ফুলফিল হয়ে যাবে একটা প্রচেষ্টা থাকে। একটু আগে এই বিষয়ে কিন্তু কথা হয়েছে 1:1000 অর্জন করা অবশ্য, যা বর্তমানে ত্রিপুরায় 1:3448 আছে। আচ্ছা, আমরা কিন্তু এখনো অনেক পিছিয়ে। এর জন্য এই ধরনের মেডিকেল কলেজের খুবই প্রয়োজন। এই প্রেক্ষিতে সরকার ন্যাশনাল মেডিকেল কমিশন আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজ এবং জিবি হাসপাতালে MBBS এর আসন সংখ্যা আপনারা জানেন যে এর মধ্যে আমরা অনুমতি পেয়েছি, 100 ছিল সেটাকে 150 করা হয়েছে। এবং এবং পোস্ট গ্রাজুয়েশনের আসন সংখ্যা আমরা অনেক চেষ্টার পরে সেখানেও কিন্তু অনেকটা বেড়েছে। সুতরাং ত্রিপুরা একটি বেসরকারি মেডিকেল কলেজ স্থাপন রাজ্যের অর্থনীতিতে আমি আশা করি তার বিনিয়োগ আকর্ষণ করবে, ত্রিপুরা শিক্ষার্থীদের চিকিৎসা শিক্ষার সুযোগ বাড়বে এবং দীর্ঘমেয়াদী রাজ্যের স্বাস্থ্যসেবা উন্নতি করবে। ধন্যবাদ। পয়েন্ট অফ ক্লারিফিকেশন, রাজ্যে স্বাস্থ্য ব্যবস্থা বা শিক্ষা সম্প্রসারিত হবে এবং কারোর কোনো আপত্তি নেই, বাধা থাকার কথাও না, খুশি। প্রশ্নগুলো উঠছে জনক ব্যক্তিকে কেন্দ্র করে। তিনি এই সংস্থার মালিক মলয় বিট রিসেন্টলি অলসো questioned by the CBI. আমার বক্তব্য হচ্ছে গভর্নমেন্টের কাছে কোনো কন্টিনজেন্সি প্ল্যান কিংবা কন্টিনজেন্সি ফান্ড আছে কি? যদি এই সংস্থা যিনি মালিক বা এই ট্রাস্টের যিনি চেয়ারম্যান যেটাই হোক মলয় বিট, বা তার অ্যাকাউন্টস এন্ড ফিনান্সেস ভেরিফাইড হয়েছে কিনা সরকার দ্বারা। In case of any problem or he is sent to bars, he is found guilty of offences for which CBI is questioning him, does the government have any contingency plan or contingency plan to carry on with this college? Number one. এই কথাটাই কারণ বলা is not ইল-রেপুটেড পার্সন। কেমন বাকিগুলো পড়ে যাবে কেমন? আমি 20টা ডিপার্টমেন্টের মধ্যে শুধু 8টা ডিপার্টমেন্ট, ইট টেকস হেল অফ এ টাইম। আপনি খুঁজবেন, আপনার অফিসারদের বলবেন খুঁজে বের করুন। ফ্যাকাল্টি ডেফিসিয়েন্সি অ্যান্ড ডিফল্ট যদি শুরু অ্যানাটমি বিভাগে শর্টেজে একটা অ্যাসোসিয়েট প্রফেসর, একজন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, 3 সিনিয়র প্রেসিডেন্ট, ফিজিওলজি একজন প্রফেসর, একজন অ্যাসোসিয়েট প্রফেসর, একজন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, 3 SI, বায়োকেমিস্ট্রি 1 professor, Dr. Sushruta Sen's name doesn't appear in NMC website, meaning he has got no teaching experience. তার মানে শর্টেজ 1 professor and 2 SI. Pharmacology, Professor Dr. Adarsh Kumar Shetty's name doesn't appear in NMC website, meaning he has got no teaching experience. Associate Professor Dr. Namgai Bhutia, এটা
মজাদার ব্যাপার, নামগড় ভুটিয়া ইজ স্পেশালাইজড ইন মেডিসিন and not in pharmacology as per NMC website. Associate Professor Dr. তার মানে এই ভদ্রলোককে মেডিসিনের একে দেওয়া হয়েছে ফার্মাকোলজি। Associate Professor Dr. Nivedita Sarogin's name doesn't appear in NMC website, meaning she has got no teaching experience. So faculty shortage, 1 professor here and 2 associate professor. Pathology, আমি শুধু 8টা ডিপার্টমেন্টের ব্যাপার বলছি। Dr. Ashish Jontilal Mandlik is specialized in surgery and not in pathology as per NMC website. তাকে প্যাথোলজি দেখানো হয়েছে, তাহলে ওখানেও শর্টেজ বাই 1 প্রফেসর। Microbiology, Dr. Tanuja Bhattacharjee hasn't completed the total teaching experience as associate professor. He needs to be promoted as professor, তাহলে shortage of 1 professor. Forensic medicine, shortage 1 professor, 1 associate professor, 1 assistant professor, and 3 SR. Community medicine, Professor Dr. Rajendra Bhaviskar's name doesn't appear in NMC website, meaning he has got no teaching experience. Shortage 1 professor, 1 assistant professor, and 1 SR. This is the synopsis of the 8 out of the 20 departments that is going to impart education and health facilities for the state of Tripura. আমার এই সংক্রান্ত এবং ফ্যাকাল্টি রিপোজিশনের এমবিবিএস এডমিশনের কথা কি দরকার সবগুলো আছে, I can help you by giving. আমার প্রশ্ন হচ্ছে, ত্রিপুরা ইজ ভেরি স্মল স্টেট, যদিও কথা ছিল অন্যান্য জেলার মধ্যে আপনারা ছড়িয়ে দেবেন মেডিকেল কলেজ ফলাইতে একটা করার কথা, ওইদিকে যাচ্ছি না। কোথায় কি হয় না হয় একেবারে আমার কাপে যাবে না, আমরা জানবো, সবাই সবার কাছে। Being a small state এবং small city, how it started, তার থেকে জমি কেনা হয়েছে, কেনা বেচার মধ্যে কি হয়েছে, ওইদিকে যাচ্ছি। আমার শুধু একটাই, সরকারি একটা বেসরকারি একটা মেডিকেল কলেজ হবে, ইজ দিস দ্য পলিসি অফ দ্য স্টেট গভর্নমেন্ট? যদি পলিসি হতো ক্যাবিনেটে কোনো সিদ্ধান্ত নেবে, এনওসি দেওয়ার সময় ক্যাবিনেটের মঞ্জুরি দরকার হয় না। ক্যাবিনেটের মঞ্জুরি হয়েছে কিনা আমি জানতে চাই, ক্যাবিনেটের আলোচনা হয়েছে কিনা আমি জানতে চাই। এবং আপনার পেছনে আপনার নাম ভাঙলে অনেক কিছু করা, ইউনিভার্সিটি তো আমাদের চেনাশোনা প্রফেসর, আমার ফ্রেন্ড, আমার কলিগ, এরাও রয়েছে, আমার সঙ্গে পড়াশোনা করেছে, এরা রয়েছে, এরা তো বলে আমাকে we have been forced to infrastructure ready নাই। একটা বিশাল করে শর্টেজ ছিল যখন আমাদেরকে ফোর্স করেছে আপনার নাম ভাঙিয়ে জনক এক ব্যক্তি। Why? What is his interest? আপনার নাম ভাঙাতে হবে, এবং they were forced literally. It was probably on 8th of May তারা ইন্সপেকশনে গিয়েছিল। They found horrible situation, it is not at all, infrastructure is not at all ready. তার পরবর্তী সময় এদেরকে মহাজনের ডেকে নিয়ে আপনার নাম ভাঙিয়ে তাদেরকে ফোর্স করা হয়েছে, বলা হয়েছে ইমিডিয়েটলি তুমি পারমিশন দাও। এই যে টোটাল জিনিসটা খুঁজে দেখবেন, দয়া করে, এটা আমার অনুরোধ থাকবে, খুঁজে দেখবেন এটা, যে কেন জিনিসগুলো ঘটবে আপনার পেছনে আপনার নাম ভাঙিয়ে। এই যে বোলপুরের যে শান্তিনিকেতন, আমাদের একটা হাসপাতাল অনুমতি দেবে, মেডিকেল কলেজ হবে, কিন্তু এটা খোঁজ খবর আমি নেব না। এখন পর্যন্ত বোলপুর থেকে ফার্স্ট ব্যাচ অফ এমবিবিএস ডক্টর পাস আউট হয়নি। ইউ অলসো নো, এখন পর্যন্ত বোলপুর শান্তিনিকেতন মেডিকেল কলেজ থেকে তার পাস আউট, মানে 4th year স্টুডেন্ট পাস আউট হয়, একটা স্টুডেন্ট ডক্টর হিসেবে বেরোয়নি এখনো বোলপুর থেকে। আর আমরা এখানে সুযোগ করে দিলাম, তাকে সমস্ত কিছু এনওসি থেকে শুরু করে, ইউনিভার্সিটি থেকে শুরু করে সমস্ত কিছু দিয়ে দিচ্ছি। মানে বলবো না, ওই শব্দটা আমি লাগাতে চাই না, জায়গা নিয়ে এগুলো আমি বলতে চাই না, ঠিক আছে, সমানে তো করবে। আমার বক্তব্য হচ্ছে গিয়ে, এত বড় একটা ঘটনা ঘটে গেল যে একটা
আনরিকগনাইজ আমি বলবো, যেহেতু এখনো এখনো ফার্স্ট ব্যাচ অফ এমবিবিএস ডক্টর হ্যাজন্ট পাসড আউট ফ্রম দ্য বোলপুর। এবার আপনি দেখুন সিবিআই কেন কোয়েশ্চেন করবে? তার মানে এই প্রফেশনে সে ভেরি রিসেন্টলি সে গেছে। এমন না যে বোলপুর শান্তিনিকেতন মেডিকেল কলেজ আজকে 20-25 বছর ধরে সুনামের সাথে এই হাসপাতাল চালিয়ে আসছে, মেডিকেল কলেজ চালিয়ে আসছে, তাও না। তারপর ওখানকার হি ওয়াজ এ ভেরি গুড অ্যাসোসিয়েট উইথ ওই পাতা সাহেব বুড়ি খাওয়াইছিলাম অনুব্রত মন্ডলের তৃণমূল কংগ্রেসের বিশাল বড় নেতা, খুব সহযোগী সে, তাকে সিবিআই ডেকেছে। এখন তার বিরুদ্ধে এই যে গরু সিবিআই কেন ডাকেছে? গরু পাচারের অভিযোগে প্রচুর টাকা বানিয়েছে। নাও ইউ ওয়ান্ট টু ইনভেস্ট, ওয়্যার উইল ইনভেস্ট? ওখানে একটা বোলপুরে করেছে, আর কোথায় করবে? সস্তার ভিত্তিপুরে যে কোনো একজনকে ধরেছে, করে জায়গা টাকা মাত্রা করেছে, এখন বিল্ডিং তুলেছে। সরকার তো পরবর্তী সময় স্টেপ করলো, এনওসি দেওয়ার আগেই তো আমি তো ফার্স্ট হবে যে আমি আই অ্যাপ্রোচ দ্য চিফ মিনিস্টার অর দ্য হেলথ মিনিস্টার, I want to set up a medical college. I will purchase. But if you don't want to give the land, I purchase a plot of land. কিছুই না, ফার্স্ট সে জায়গা টাকা কিনে সে বিল্ডিং কনস্ট্রাকশন করে তারপরে সরকারের কাছে ফর এনওসি। এতটা অসহায় কিসের কাছে সরকার ঝুঁকেছে আমি জানতে চাই। Why the council of আমি যদি কাউন্সিল মিনিস্টার সবাই অনুমতি দিয়ে থাকে না, ফাইন, সবাই। এটা কি পরিস্থিতি তৈরি হলো যে এরকম ভাবে একটা সুনাম ধন্য তো না, কারণ পাস আউট হয়নি, এখন 1 বছরের একটা স্টুডেন্ট পাস আউটের ডক্টর হিসেবে তারা তাদের পারফরমেন্স করতে দেখায়নি, তো হঠাৎ করে এই সমস্ত তড়িঘড়ি করে এরকম পরিস্থিতি হলো। মানে মুখ্যমন্ত্রী টোটাল ব্যাপারটা যদি অনুমতি দেন, তাহলে আমি মাননীয় স্পিকারকে বলবো এটা জয়েন্ট লেজিসলেটিভ অ্যাসেম্বলি কমিটি একটা ফর্ম করে এই সমস্ত আমি যা বললাম আরো যা অনেকের কাছে অনেক তথ্যাদি থাকতে পারে, এই সমস্ত ব্যাপারগুলো আমরা এই জয়েন্ট অ্যাসেম্বলি কমিটি বসে আমরা টোটাল জিনিসটাকে আমরা যদি কখনো ভাবে আমরা যদি বিচার বিশ্লেষণ করি, তাহলে দেখবেন it will help you. We are ready, the assembly committee, joint assembly committee is ready to help you in all aspects. আজ একটা কমিটি করার অনুমতি দিন, মাননীয় স্পিকারের মাধ্যমে আপনাকে বলছি, একটা কমিটি করার অনুমতি দিয়ে এই টোটাল ব্যাপারগুলো একটু খুঁজে বের করে পোস্টমর্টম করে আমরা যেন আপনার কাছে ফেয়ার ডিসকাশনের পরে একটা রিপোর্ট দিতে পারি ফর ইউ টু টেক নেসেসারি স্টেপস। এটা আমার পয়েন্ট অফ ক্লারিফিকেশন। থ্যাংক ইউ সো ভেরি মাচ। আমি একসাথে বলে গেছি স্যার, মাননীয় মুখ্যমন্ত্রী বলে রাখি, অনেক বিষয় এখানে ক্লারিফিকেশন চাওয়া হয়েছে। প্রথমত হলো শিক্ষা সংক্রান্ত মামলায় সমস্ত ক্ষেত্রেতে রাষ্ট্রের ভূমিকাই সর্বাগ্রে থাকা দরকার, কেননা এটা মানব সম্পদ তৈরির প্রশ্নে। যাই হোক, এটা হয়ে উঠছে না, শুধু আমাদের রাজ্যে না, মাননীয় মুখ্যমন্ত্রী অনেক এখানের প্রতিষ্ঠানের নাম উল্লেখ করেছেন। টাইমটা ইয়ে করে নিন, মাননীয় লিডার অফ দ্য হাউস, এবং বিগত সরকারের সময়েতেও এখানেও হয়েছে, এবং সে সূত্র ধরেই এখনো হচ্ছে, যেহেতু সরকারের পক্ষে নিষ্ক্রিয় করা সম্ভব হচ্ছে না। তো এই জায়গায় আজকে যারা শাসক দল এই ক্ষেত্রে স্বাস্থ্য সেক্টরটাকে স্পন করার জন্য নির্দিষ্ট অনেক প্রতিশ্রুতিও ছিল। ধলাই জেলাতে বিগত 5 বছরে একটা মেডিকেল কলেজ হওয়ার কথা, এখন তার উপর নামগন্ধ নেই। একজন এখান থেকে কেন্দ্রীয় রাষ্ট্রমন্ত্রী হয়েছিলেন, তিনি একদিন বলছিলেন যে উদয়পুরে গিয়ে উদয়পুরে একটা কলেজ হবে, তারও কোনো খবর নেই। ফলে ভালো হতো, ফলে আমরাও খুশি হতাম, আমরাও অভিনন্দন জানাতাম। এখন এই যে শান্তিনিকেতন মেডিকেল কলেজটা
ইতিমধ্যেই অনুমোদন আদায় করে নিয়েছে। এটা খুব ভালোভাবে যদি চলতে পারে আমাদের কোনো আপত্তি নেই। অর্থাৎ প্রাইভেট ইনভেস্টমেন্ট আসতে পারবে না, প্রস্তাবনা আসুক ইঞ্জিনিয়ারিং এ, মেডিকেলে এবং অন্যান্য ক্ষেত্রেও। কিন্তু বিষয় হলো যে সংস্থা স্বাধীন ট্রাস্ট, তার যে কর্ণধার মলয় পীঠ এবং তার যে গুরুদেব বা তার বস এখন বিহার জেলে আছে, কেন? নানা ধরনের এই ইরেগুলারিটিস কারণ। তো এই জন্যই সরকারি তরফ থেকে কোনো ধরনের ঘোষণা নেই এই জাতীয় একটা বড় ইনভেস্টমেন্ট হবে মেডিকেল কলেজ। স্বাভাবিক যে কোনো সংস্থা সরকারের কাছে আগে অনুমোদন চাইবে, সরকারের পরামর্শ চাইবে। মাননীয় সুদীপ বলেছেন এরকম কোন খবর বার্তা এই ত্রিপুরার মানুষ জানে না, কিন্তু সেই বিরাট জায়গা ক্রয় করে এগুলা নিয়েও নানা ধরনের কথা উঠছে, আরো বেরোবে আগামী দিনে। তারপর বিল্ডিংও বানিয়ে ফেলছে উইদাউট হ্যাভিং এনি কনসালটেশন, এনি অ্যাপ্রুভাল অর পারমিশন ফ্রম দি স্টেট গভর্নমেন্ট। তো এই কারণে গত সেশনেই আমি একটা প্রশ্ন দিয়েছিলাম, এটা ওরাল প্রেজেন্টেশন হয়নি, রিটেন প্রেজেন্টেশন পেয়েছি। এরকম একটা মেডিকেল কলেজ গড়ে উঠছে, সরকার অবগত আছেন কিনা বা সরকার অনুমোদন দিয়েছে কিনা? মাননীয় স্বাস্থ্য দপ্তর ভারপ্রাপ্ত মন্ত্রী উত্তর দিয়েছেন প্রশ্নই উঠে না, প্রশ্নই উঠে না। Question does not arise. That was in last March. কিন্তু এই মার্চ থেকে জুন জুলাই মাত্র কয়েক মাসের মধ্যে কি হয়ে গেল, কি পরিবর্তন এসে গেল? এবং একেবারে এত দ্রুত হারে রকেট গতিতে হয়ে যাচ্ছে। এটা যখন পাবলিকলি আসলো, I wrote a letter to the Honorable Minister. স্যার, এরকম একটা গুরুত্বপূর্ণ ইনস্টিটিউশন হচ্ছে, একদিকে হলো হেলথ সংক্রান্ত, স্বাস্থ্যই সম্পদ, সেই স্বাস্থ্য দেখভাল করার জন্য যে ম্যান পাওয়ার তৈরি হবে সেই ধরনের একটা কলেজ। সেকেন্ড হলো যেহেতু প্রাইভেট ইনস্টিটিউশন, এরা শুধু আমাদের রাজ্যের না, রাজ্যের বাইরেরও বহু পরিবারের বহু ছেলে মেয়ের কাছ থেকে লক্ষ লক্ষ না কোটি কোটি টাকা নেবে। ইতিমধ্যেই পত্রপত্রে উঠেছে কোর্স ফি সেখানে প্রায় 1 কোটি টাকা ধরা হয়েছে প্রিলিমিনারি। এটা গিয়ে যখন কোর্স শেষ হতে হতে কি কোথায় গিয়ে দাঁড়াবে? এই জন্য আমি চিঠি লিখলাম, ডিউ লেটার। মাননীয় মুখ্যমন্ত্রী জাস্ট অ্যাকনোলেজ করেছেন, আই হ্যাভ অ্যাকনোলেজ দ্য রিসিভ অফ ইউর লেটার, ওনার অফিস থেকে। স্বাভাবিকভাবে শুধু আমি নই, রাজ্যের যে কোনো নাগরিকের একটা সন্দেহ উদ্রেক হতে বাধ্য। কেন? যে সরকারি হোক তার হাত ধরে এরকম প্রতিষ্ঠান হচ্ছে, মোস্ট ওয়েলকাম। কিন্তু যে ট্রাস্ট থেকে স্বাধীন ট্রাস্ট এবং যে ব্যক্তি মলয় পীঠ, এটা টেন্টেড পার্সন, সিবিআই ইজ হান্টিং হিম, এবং আরো অনেকগুলি তথ্য শুনলেন এখানে। হাউ কাম গভর্নমেন্ট রকেট গতিতে সব হলো, এবং নিশ্চয়ই ত্রিপুরা স্টেট গভর্নমেন্ট যদি প্রেফারেন্স না করত, গভর্নমেন্ট অফ ইন্ডিয়াও এত তাড়াতাড়ি অ্যাপ্রুভাল দিত না। এবং এই জায়গায় আমি আরো বলতে চাই,
যে স্টেট থেকে এসছেন পশ্চিম বাংলা, সেই পশ্চিম বাংলার তিনি যে দলেরই হোক, সেখানকার যিনি লিডার অফ অপোজিশন শুভেন্দু অধিকারী মহোদয়, he wrote letter to the government of India not to accord any sanction to his Malay pit, ওখানকার প্রতিষ্ঠানের বিরুদ্ধে, এবং এগুলো সম্পর্কে বহু বিতর্ক আজকে ন্যাশনাল মিডিয়ার কাজ আসছে। তো এই জায়গায় দাঁড়িয়ে প্রাইভেট ইনভেস্টমেন্ট আসলো, এটা কোনো আপত্তি নেই, আরো 5টি আসুক, বাট যারা ইনভেস্টমেন্ট করবে তাদের স্ল্যাব ক্লিন হওয়া চাই, তাদের রেপুটেশন থাকা চাই, যাতে আমাদের রাজ্যের ছেলে মেয়েরা তারা যাতে চিটেড না হয়, এই রাজ্যের জনস্বাস্থ্য যাতে সেটেড না হয়। সঠিকভাবে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দিক। মানে সুদীপ বাবু যিনি মুভ করেছেন এই পোলিং অ্যাটেনশন, তিনি বলেছেন একটা কমিটি হওয়ার জন্য। আই অলসো এন্ডোর্স দিস প্রপোজাল, এবং এটা আটকানোর জন্য না, হয়ে গেছে ইনভেস্টমেন্ট। এখানে যে লুপফুলস গুলি থেকে যাচ্ছে, এবং নিশ্চিতভাবেই লুপফুলস আছে, কেননা মাত্র 3 মাস আগেই দপ্তর বলেছে প্রশ্নই ওঠে না, কোশ্চেন ডাজ নট অ্যারাইজ, কিন্তু আজকে সেই কোশ্চেন উড়িয়ে দেওয়া হলো। কি মন্ত্র তার পেছনে, কি জাদু তার পেছনে, কি কাজ করলো? এটা গভর্নমেন্টকে সাহায্য করার জন্য, এই রাজ্যের 40 লক্ষ মানুষের স্বার্থে একটা কমিটি হোক। এতে সংস্থা এসছে, সরকারি প্রিমাইসিস ব্যবহার দেওয়া হয়েছে, ঠিক আছে, কিন্তু ইন ফিউচার তারা যাতে কোনো ধরনের প্রিমাসি না করতে পারে, কোনো ধরনের ডিসক্রিপেন্সিস না হয়, আমাদের ছেলে মেয়েদের ভবিষ্যৎ যাতে সুরক্ষিত থাকে, এই ক্ষেত্রেতে যাতে তাকে সে সংস্থাকে ধরার, কারণ সংস্থাটা পেন্টেড, ব্যক্তিটা পেন্টেড, তার পুঁজি, এই পুঁজিগুলো এটা সফেদ মানি না, কাজে সব দিক থেকে আমাদের এই রাজ্যের মানুষ যাতে না ঠকে, জনস্বাস্থ্য যাতে বিপদগ্রস্ত না হয়, সেই স্বার্থে এটা করা হোক। ঠিক আছে। দ্বিতীয় দৃষ্টি আকর্ষণ, স্যার আমি Mr. Speaker, sir, point of clarification. माननीय मुख्यमंत्री तथा जज हेल्थ कॉपी ऑफ एनओसी तो দেওয়া হয়েছে, নর্থ এক্সচেঞ্জ ওটার একটা কপি দিয়ে করা হয় বলে আমরা যারা আছে খুশি। ওটার এনওসির কপি আপনি স্যার শুনে নিন, ওটার উনি করবে না করবে না এটা আপনি, এনওসি তো দেওয়া হয়েছে, কপি অফ এনওসি। সেকেন্ড স্যার, শান্তিনিকেতন মেডিকেল কলেজ ত্রিপুরা যেটা হয়েছে, এটা একটা ইউনিভার্সিটিতে সমঝোতা চুক্তি হয়েছে স্টেট গভর্নমেন্টের সঙ্গে, সেটারও একটা কপি যদি লে করা হয় আমরা সবাই পাই, খুব খুশি হব। থার্ড, এখানে মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন আমাদের রেফারেন্স কলেজ হাসপাতালে তারা পড়াশোনা করতে হতো 10,000 টাকা করে বছরে, ঠিক আছে, কিন্তু এই সিস্টেমটা ইন্ডিয়ার অন্য কোন স্টেট, প্রধান স্টেটের রেফারেন্স হসপিটালে এই ধরনের প্রাইভেট হসপিটালে তারা পড়াশোনা করতে পারে কিনা, বলেছে তো। আপনি একটি স্টেট হাসপাতালের কথা কইছেন, আপনি সাব ডিভিশন হাসপাতালে কইছেন। একটা রাজ্যের প্রধান রেফারেল হাসপাতালে কোন বেসরকারি সংস্থা অন্য রাজ্যে, বেসরকারি মেডিকেল কলেজ অন্য রাজ্যের একটা রেফারেন্স আছে নেই, যে প্রধান রেফারেল হসপিটালে এরকম টিচিং স্কোপ দিয়েছে, দেখো স্যার লাস্ট 48 আমরা খুব খুশি হয়েছি, এখানে 150 স্টুডেন্ট পড়াশোনা করে 50% মানে 75 জন আমরা ত্রিপুরা পাবো, ওয়েদার থ্রু নিট অর জয়েন্ট এন্ট্রান্স করে স্টেটের জয়েন্ট এন্ট্রান্স করবে না, নিট
ঘোটালা সারা ভারতবর্ষে। ত্রিপুরা চাইলে আমাদের ছাত্ররা লক্ষ লক্ষ টাকা দিয়ে নিটের কোশ্চেন আনতে পারবে না। ঠিক আছে, হয়েছে। সুদীপ বাবু, প্লিজ গোপাল বাবু, সবাই চান না। মাননীয় অধ্যক্ষ মহোদয়, আমাদের স্টুডেন্টের দিকে তাকাতে হবে আমাদের। আরে আপনি যে প্রশ্নগুলো করেছেন গোপাল বাবু, সেগুলো সুদীপ বাবু করেছে, জিতেন বাবু না, করেছে। সুজিত বাবু বলেনি, আমি যেটা বলেনি এটা বলছি। আপনি তো আপনি 75 জন 50% ত্রিপুরার ছেলেমেয়েরা চান্স পায় বলছেন তো। ফাইন, উনি বলছেন যদি নিটের মাধ্যমে হয়, নিট তো ত্রিপুরার হাতের কন্ট্রোলে না, নিট এক্সাম না, তাহলে হোয়াট ইজ দ্য গ্যারান্টি that the 75 students will get the opportunity in ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজ? এটাই তো, if I'm not mistaken, এটা পুরো জানতে চাচ্ছি, এটা কিভাবে সুযোগ পাবে এটা জিজ্ঞেস করুন। ঠিক আছে, মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়। মাননীয় অধ্যক্ষ মহোদয়, এই বিষয়ে আমাদের মাননীয় বিধায়ক দুজনেই এখানে আলাপ করেছেন। গোপাল রায় মহোদয় বলেছেন, এমপি সাহেবও বলেছেন, আপনি তো বলেছেন আমাদের মাননীয় বিধায়ক রায়বর্মন সাহেব। দেখুন, আমরা কি চাই, যেটা আমাদের এলপি সাহেব বলার চেষ্টা করেছেন যে বাইরের থেকে ইনভেস্টার আসতে আমাদের আপত্তি। এখন একদিকে আমরা বলছি ইজ অফ ডুইং বিজনেস, সব দিকে বলছি আসুন আসুন আমাদের এখানে এই আছে সেই আছে। সবাইকে বলতে হবে যাও প্রথমে গিয়ে ইডির থেকে সার্টিফিকেট নিয়ে আসো, প্রথমে বলতে হবে যে সিবিআই থেকে সার্টিফিকেট নিয়ে আসবে। আসবে আর কেউ? না না না, সার্টিফিকেট নিয়ে আসতে হবে। আমি শুনুন আমার বলেছেন তাহলে ইজ অফ ডিস্টার্ব করবে না, ওনাকে বলতে দেন। না 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 প্লিজ, আমি তো বলছি তো, আপনি উত্তর দিচ্ছেন। এইভাবে যদি আমরা একটার পর একটা যদি বলতে থাকি, ইউনিভার্সিটি আসার সময় অনেক সময় আপনারা বিভিন্ন ইউনিভার্সিটি এখানে এসছে, তখন আপনারা বলছেন যে এটা কিভাবে আসলো, কোথা থেকে আসলো, এসব বলেছেন। সব ঠিক আছে, এখন কথা হচ্ছে যে একজন ব্যক্তির সম্পর্কে আপনারা বলছেন, এখানে ট্রাস্ট যেহেতু আমাদের কাছে লিখেছে, এই ট্রাস্টে 3 বছরে আপনি যেটা বললেন লাস্ট 3 ইয়ার্সে যে ফাইন্যান্সিয়াল ক্যাপাসিটি তাদের আছে কিনা সেটা কিন্তু গভর্নমেন্ট দেখেছে। দেখার পরে কিন্তু তারপরে এই যে নেক্সট স্টেপ গুলো সেটা এসছে। এবং এখানে মেডিকেল কলেজে যে কোনো ডিপার্টমেন্ট আমরা জানি টিএমসির মধ্যে এই গ্লোবালকে যখন আনলো তখন কিন্তু একই প্রশ্ন দাঁড়িয়েছে, এই গ্লোবালের শেষ দশা কি হলো। আমরাও কিন্তু আমি নিজেও চাই মেডিকেল কলেজে কি অবস্থা, জিনেট তারও কিন্তু কোনো এক্সপিরিয়েন্স ছিল না, কন্ট্রাক্টর, ওই লোকটা একটা কন্ট্রাক্টর ছিল, তাকে জিনেট এখানে নিয়েছে। আর এখানে তো মেডিকেল কলেজ আছে। এখন যে সব প্রশ্ন, সে আপনি তো ওই পার্টিতে গেছেন মাঝখানে তৃণমূলের অনুব্রত মন্ডলের কথা বলছি, ওই পার্টির সাথে ওর যুগ আছে কি গরু বাচ্চা। আমাদের এখন এইসব জায়গার মধ্যে যদি আমরা দেখতে থাকি কে কোন কার সাথে আছে, কে দেখবে? আমরা দেখবো যে ফাইন্যান্সিয়াল তার ক্যাপাসিটি আছে কিনা। কি আপনি বলেছেন 3 বছরের তার ক্যাপাসিটি আছে কিনা, সেটা আমরা দেখেছি। 2 নম্বর হচ্ছে যে কোনো ডিপার্টমেন্টে, এটা ফিজিওলজি হোক, মেডিসিনই হোক, সার্জারি হোক, সব জায়গার মধ্যে এগুলো দেখবে কে? আমরা দেখবো না, এটা দেখবে কে? যেটা আগে এমসিএ দেখবে। ওখানে ওরা স্যাটিসফাই হলে তবেই কিন্তু এলওপি দেবে, লেটার অফ পারমিশন দেবে। এটা আমাদের তো আমি যে আমরা গিয়ে স্বাস্থ্যমন্ত্রী বা স্বাস্থ্য বিভাগ দিয়ে বলবে না আপনার এখানে আছে কিনা, এটা আছে কিনা। তবুও যেহেতু এই ধরনের একটা বিটার এক্সপিরিয়েন্স আমাদের ছিল, আমি ব্যক্তিগতভাবে এর মধ্যে কিন্তু আমি বেশি করে আরো মানে এই দিকগুলো আমি দেখছি। আমি নিশ্চয়ই দেখবো, আপনি যেগুলো বলেছেন দেখবো কোথায় কোথায়, কারণ এটা আমাদের সবার বিষয়, সেগুলো আমরা নিশ্চয়ই দেখবো। আমরা আপনার হেল্প করি, সব অনুসন্ধান করে হেল্প করবো আপনার কাছে, একটা রিপোর্ট, সামারি রিপোর্ট দিন। এই যে আমাদের যে জয়েন্ট যে আমাদের লেজিসলেটিভ কমিটি, এটা আপনার একটা কথা করে কিন্তু আমার কাছে কোনো অসুবিধা নেই। আপনি যে গিয়ে আপনারা যদি যান, আমার কথা আমি সেটা বলছি না, আপনারা যদি যান সেখানে, আমি এখন বলছি না এই ধরনের জয়েন্ট ইনচার্জ যদি প্রতিবার যখনই ইনভেস্টার বা এই ধরনের কেউ আসবে আমরা জয়েন্ট ভেঞ্চারে করতে থাকবো, এটা কি সম্ভব? আমরা করি না, শুধু এখন না। আপনি বলেছেন আমার কথাগুলো বলতে দিন, বলতে দিন না। এনএমসি যখন প্রতিটা ডিপার্টমেন্টে গিয়ে দেখে, ফিজিক্যালি দেখে,
ফিজিক্যালি গিয়ে যখন দেখে তবেই তারা স্যাটিসফাইড হয়। ওদেরকে পারমিশন দিয়েছে। আপনি যেটা বললেন যে যেহেতু ত্রিপুরা গভর্নমেন্ট দিয়ে দিয়েছে এর জন্য এনএমসি দিয়ে দিয়েছে, এটা সম্ভব নয়। এনএমসিতে আমরা টিএমসির মধ্যে বারবার চেষ্টা করছি 150 সিটের জন্য, দিচ্ছে না, দেয় না ওরা। এনএমসি এমন একটা সংস্থা যেখানে যতক্ষণ ধরে ওরা স্যাটিসফাইড না হবে ততক্ষণ ধরে ওরা দেবে না। না না, সেটা বলবো না। তারপর আমি বলবো আমি তো তাহলে ভালো, এটা তো ভালো। আর যেখানে তার যদি কোন রকম তার সমস্যা থাকে সেটা দেখবে, যখন দেখবে ওটা আমরা কেন এই বিষয়ে আমরা যাবো? একটা লোক এখানে এসছে, আমি কারো ফেভারে বলছি না, ও যেহেতু ইনভেস্ট করছে এবং আমাদের কাছে চাইছে, তাহলে আমাদের যদি ওইদিকে নজরদারি থাকে তাহলে অসুবিধাটা কি আছে? আমি মনে হয় তাতে অসুবিধার কোনো কারণ আছে। সিবিআই ইডি যা বারবার যারা জেরা করতেছে তার বড় যে একিউজ অনুব্রত মন্ডল জেলে অন্য ইনভেস্টার, তার মধ্যে পার্থক্য আপনি খুঁজে পান না? আমি বলছি উত্তরটা দিয়ে দিচ্ছেন। না না, আমি পার্টিকুলার আমি উত্তরটা দিয়ে দিচ্ছি। এরকম বহু জায়গার মধ্যে আপনি নিয়ে আসুন, সিবিআই থেকে রিপোর্ট নিয়ে আসুন। ওকে যদি করে থাকে, আমি বলছি যদি ওকে একিউজ করে থাকে তাহলে আমরা আদারওয়াইজ চিন্তা করবো। আমি বলে দিচ্ছি এখানে আজকে হবে, যদি এই ধরনের জিনিস আপনারা এখানে প্লেস করতে পারেন। না না, পত্রপত্রিকা বাদ দিন। না আমি জানি, না না, আপনি পত্রপত্রিকা বাদ দিন। আপনি যদি সে সম্পর্কে ওর অভিযুক্ত হয়ে শাস্তি হতে হবে, অনেকের এগেইনস্টে অনেকের কেস থাকতে পারে, আমাদের কোনো সমস্যা নেই, এগুলো আমাদের সমস্যা নেই, কারো ফেভার বলার কোনো প্রয়োজন নেই। মেইন হচ্ছে এখানে আমাদের এখন মেডিকেলের সিটের দরকার, এখানে স্বাস্থ্য ব্যবস্থা ভালো হওয়া দরকার। একজন ইনভেস্ট করতে এসছে, করতে দিন, আমরা তো নজরদারি আছে। যদি জিনের যেভাবে এখানে কাজ করে যাচ্ছে, তারপরে গভর্নমেন্ট সেটাকে টেক ওভার করে এখন সোসাইটি চালাচ্ছে, আমাদের অসুবিধা নেই, আমাদের এক্সপিরিয়েন্স আছে। আমরা কারণ ফেভারিজমের কোনো স্থান নেই। কেউ যদি টেন্টেড থাকে এবং সেটা যদি প্রমাণিত হয়, তাকে কি আমরা, আপনি কি মনে করেন তাকে আমরা তারপরে বলবো না থাকুন, আপনি থাকুন, সেখানে তো বলবো কোনদিন না? ভাববান এসব কথার কোনো মানে নেই, কথাটা আপনার যুক্তিপূর্ণ কথা আছে। মুখ্যমন্ত্রী উত্তর দিয়ে বলেছেন আর কোনো বক্তব্য থাকতে পারে না। আচ্ছা রতন বাবু পরিষদীয় না, আরো 3টে আছে, এখন দিয়ে দেবো বলেন। না আর না, মাননীয় মুখ্যমন্ত্রী মধ্যে উত্তর দিয়ে দিয়েছেন, একা তোমাকে চলে না। মাননীয় মুখ্যমন্ত্রী মধ্যে উত্তর দিয়েছেন, আর চলে না। এই সভা বেলা 2:35 পর্যন্ত মুলতবি রইল। Your dreams make you think better, bigger, and farther.